আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের শেষ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা এমন কিছু টপিক সম্পর্কে জানবো যে টপিকগুলো থেকে সৃজনশীলের সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। সো এই টপিকগুলো হচ্ছে বিস্তার না করে কিভাবে নির্ণায়কের অঙ্কগুলো সমাধান করব, উৎপাদকে বিশ্লেষণ, এবং আমরা আরও দেখব ক্যামারের নিয়ম এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, সো ভাইয়া আমরা প্রথমে একটা অঙ্ক দিয়ে সমাধান করব। সো দেখো এই অঙ্কটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে আসা ম্যাথ। সো এখানে দেখো একটা কথা লেখা আছে আমাদেরকে, যেখানে স্পষ্টভাবে যে লেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো। অর্থাৎ আমরা এখানে এই যে আমরা এর আগের যে ম্যাথগুলো করছিলাম যে বিস্তার করে, সেই রকম আমরা কিন্তু এখানে বিস্তার করতে পারবো না। সো বিস্তার না করে আমাদেরকে এই নির্ণায়কের মান 0 প্রমাণ করতে হবে। আচ্ছা, সো তোমরা এই ক্ষেত্রে বিস্তার না করে প্রমাণ, এই রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করতে পারো। সো আমাকে দেখো বলা হচ্ছে এই নির্ণায়কের মান কত প্রমাণ করতে হবে? 0। আর দেখো নির্ণায়কের মান 0 হওয়ার জন্য দুইটা ধর্ম আছে। তোমাদের একটু ধর্মগুলো মনে করি। প্রথম একটা ধর্ম ছিল নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে সকল ভুক্ত যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে ওই নির্ণায়কের মান কত হয়? 0 হয়। এর একটা নিয়ম। আর 2 নম্বর নিয়মটা ছিল নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি দেখতে একই হয় সেই ক্ষেত্রেও নির্ণায়কের মান 0। তাহলে এই দুইটা ধর্ম আমরা যদি এই ম্যাথের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে সেখান থেকে বলতে পারবো এই নির্ণায়কের মান কত? 0। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাই এখানে কিন্তু নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রতিটা ভুক্তিকে কিন্তু শূন্য করা পসিবল না। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি সেম করে নিতে পারি। সো এটা কীভাবে করবো তুমি একটু যদি অঙ্কটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। দেখো ভাইয়া আমার এই যে দেখো 3 নম্বর যে কলাম সেখানে সকল ভুক্তি 1 1 আছে। তাহলে আমি আরেকটা ভুক্তি যদি আরেকটা কলামের সকল ভুক্তি যদি 1 1 করতে পারি তাহলে দুইটা কলাম একই হয়ে গেল। আর দুইটা একই কলাম একই হলে তখন আমি নির্ণায়কের মান কত বলে দিতে পারবো? 0। আচ্ছা, তো আর একটা কলাম কিভাবে সেম করা যায় তুমি দেখো তো ভাইয়া, এই যে এখানে যে দুইটা কলাম দেখতেছো এই দুইটা কলাম যদি আমি যোগ করি তাহলে এরকম যোগফলে XYZ 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 পাবো, তাই না? সো আমি XYZটা যখন কমন নিয়ে নিব তাহলে ওই কলামে সকল ভুক্তি কত হয়ে যাবে? 1 1। তাহলে দেখো দুইটা কলাম কিন্তু তখন একই হয়ে গেছে। আর একই হয়ে গেলে আমরা নির্ণায়কের ধর্ম অনুসারে এই নির্ণায়কের মান কত বলে দিতে পারবো? 0। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখান থেকে শুরু করি ভাইয়া। দেখো ভাইয়া আমরা তাহলে এখানে যে কোনো দুইটা কলাম আমরা যোগ করতেছি। দেখো আমরা এই ক্ষেত্রে যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ভাইয়া এই যে প্রথম কলাম আর এই দ্বিতীয় কলাম দুইটা যোগ করতেছি। প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, এই যে তুমি একটু খেয়াল করে দেখবা, এই যে এই হচ্ছে প্রথম কলাম আর এই হচ্ছে দ্বিতীয় কলাম, এই দুইটা কলাম মানে আমরা যোগ করি। তাহলে যোগ করলে দেখো তো এই দুইটা যোগ করো তাহলে কি বাবা? X + Y + Z, তাই না? আচ্ছা, এই দুইটা যোগ করে দেখো তো কী হচ্ছে? X + Y + Z। আচ্ছা, তারপরটা যদি যোগ করো তাহলে কি পাবা? X + Y + Z। ওকে, এবার বাকিগুলো ঠিক রাখি, X Y Z। এখানে লিখবো 1 1 1। ওকে ভাইয়া, এখানে অবশ্যই তুমি পাশে সাইড নোট লিখবা। আচ্ছা, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, এখান থেকে শুরু করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আসলে এখান থেকে শুরু করবো, এই জায়গা থেকে লিখবা। লেফট হ্যান্ড সাইড লিখে এই অংশটা লিখে দেন এখান থেকে সমাধান করবা। সেখানে দেখো নতুন করে যে প্রথম কলামটা তৈরি করছো সেটা অবশ্যই সাইড নোটে লিখতে হবে। আমরা নতুন করে প্রথম কলামটা কীভাবে গঠন করছি ভাইয়া? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে, ঠিক আছে? এবার দেখো প্রথম কলামের সকল ভুক্তিগুলো কি সেম না? তাহলে প্রথম কলাম থেকে আমরা কি কমন নিতে পারি? X + Y + Z কমন নিতে পারি। সো কমন নিলে এখানে থাকবে কত? 1 1 1। আর দেখো বাকিটুকু এইটুকু এই দুইটা কলাম কিন্তু সেম থাকলো। এই যে আমরা এখানে কপি করে দিচ্ছি, এই যে ক্লিয়ার। এখন দেখো ভাইয়া এখানে কি বলতে পারবা বলো? নির্ণায়কের ধর্ম অনুসারে দেখো তুমি সুন্দর করে জিনিসটা লিখবা। নির্ণায়কের ধর্ম অনুসারে যে কোনো দুইটা কলাম একই হলে নির্ণায়কের মান কত? 0। এই যে এখানে লিখবা X + Y + Z * 0। এখানে অবশ্যই তুমি পাশে একটা সাইন নোট লিখবা, কি? নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা কলাম একই হলে সেই নির্ণায়কের মান 0। এটা লিখে দিবা। তাই বলো 0-র সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো এখানে দেখো আমি কিন্তু কোনো ধরনের কি করি নাই, বিস্তার করি নাই। ব্যাপারটা বুঝতে পারছো? আসো এই ধরনের আরও অনেকগুলো কিন্তু প্রশ্ন সৃজনশীল আসছিল। সো আমরা একটা একটা দেখে নিই। আচ্ছা, যেমন এই অঙ্কটা দেখো আমরা ভাই এইখান থেকে এখানে শিফট করছি। এখানে এগুলো আসলে একসাথে হয়ে গেছে, কিন্তু এখানে XYZ একটা কলামে, -A -B -C আরেকটা কলামে। সো এটা তুমি যদি চিন্তা করতে পারো, দেখো তো ভাইয়া এখানে অলরেডি একটা কলাম XYZ চলে আসছে। আচ্ছা, এখন এই দুইটা কলামের মধ্যে দেখো তো কি কাজ করলে তুমি XYZটা পাবা। তুমি আশা করি এটা উপলব্ধি করতে পারছো। সেটা হচ্ছে তুমি দ্বিতীয় কলাম আর এই যে তৃতীয় কলাম এই দুটো যদি যোগ করে দিতে পারো
দেখো যোগ করলে তৃতীয় কলাম দ্বিতীয় কলাম যদি যোগ করো এই মাইনাস এ প্লাস এ কাটা যাবে, মাইনাস বি প্লাস বি কাটা যাবে, মাইনাস সি প্লাস সি কাটা যাবে। তাহলে দেখো তো কী পড়ে থাকবে এক্স, আচ্ছা সরি এখানে ওয়াই ছিল, এটা এই জায়গায় ওয়াই হবে ভাইয়া, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে কী হবে ভাইয়া দেখো তো এখানে এক্স ওয়াই জেড, তাহলে দেখো এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, দুইটা কলাম একই হলো। তাহলে দুইটা কলাম একই হলে নির্ণায়কের ধর্ম অনুসারে সেই নির্ণায়কের মান কত? শূন্য। দেখো প্রমাণ করতে পারবা, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে কী করবো ভাইয়া, একটু তোমার একটা দেখা দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড থাকুক, আর এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তৃতীয় কলামটা তৈরি করতেছি, তৃতীয় কলাম দ্বিতীয় কলাম যোগ করে, তৃতীয় কলাম দ্বিতীয় কলাম যদি যোগ করো তো এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে জেড। তুমি অবশ্যই পাশে সাইড নোট লিখবা, নতুন করে তৃতীয় কলাম তৈরি হয়েছে 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে, ঠিক আছে। এবার বলবা কি নির্ণায়কের ধর্ম অনুসারে কয়টা কলাম একই হলো? 2টা কলাম একই হলো। তাহলে 2টা কলাম একই হলে নির্ণায়কের মান কত? 0। এই যে দেখো প্রমাণিত, বুঝতে পারছো? দেখো সবগুলো বোর্ড প্রশ্ন আসা, সো বিস্তার না করে প্রমাণ, এই অঙ্কগুলো কিন্তু বোর্ডে অনেক বেশি আসে। আশা করি এখন থেকে তোমরা এগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। সো আসো এই অঙ্কটাও তোমরা নিজেরা চাইলে সমাধান করতে পারো, বা একটু বলে দিচ্ছি কি করবা। তুমি দেখো তো ভাই এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ভাই আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দেখো একটা ব্যক্তিগত এখানে 1 2 3 চলে আসছে, তাই না? তুমি কি একটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে আমরা এই যে 2টা কলাম, এই যে 2টা কলাম, এই 2টা কলাম তুমি যদি ভাইয়া একটা থেকে একটা মাইনাস করো, মানে বিয়োগ করো, যদি বিয়োগ করো তাহলে কি মনে করো তুমি ভাইয়া দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছো, তাহলে বিয়োগ করলে এখানে এ বি সি পড়ে থাকলো, দ্বিতীয় থেকে তৃতীয় এটা যদি বিয়োগ করো তাহলে মাইনাসে মাইনাস এগুলো কি প্লাস হবে না? এখানে 2 পড়ে থাকবে, এখানে 4 পড়ে থাকবে, এখানে 6 পড়ে থাকবে, তাই না? এই যে বুঝতেছো? তাহলে তৃতীয় কলাম আর দ্বিতীয় কলাম দুইটা, এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছো। আমি এখানে দেখাই তোমাদেরকে 1 2 3 একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো আমরা এখানে কী করছি ভাইয়া, এই জায়গায় তোমাকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে তৃতীয় কলামটা কীভাবে তৈরি করছি, C2 মাইনাস C3 করে, এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে, সো বিয়োগ করার সময় দেখো এই এ বি বি সি সি কাটা যাবে, আর এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 4 6 না? এবার এখান থেকে তুমি যদি 2টা কমন নিয়ে নাও তাহলে এখানে 1 2 3 হবে। দেখো 1 2 3 1 2 3 দুইটা কলাম একই হলো, তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে সেই নির্ণায়কের মান কত বলে দিতে পারবা? 0। দেখো এই সহজ সহজ প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা আসা, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী একটা অঙ্ক দেখি, যেমন এই অঙ্কটাও তোমরা হোমওয়ার্ক করবা, এটা চিন্তা করতে পারো আগেরটার মতো। দেখো এটাও দেখো ভাইয়া দিনাজপুর বোর্ডে 19 সাল আসছে, সো এটা খুবই সহজ। কীভাবে করবা বলো তো ভাইয়া, তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখো আমরা এই যে দ্বিতীয় কলামের সাথে এটা যোগ করবো, এই যে এইটা দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করবা, যোগ করলে এ মাইনাস এ বাদ যাবে, বি মাইনাস বি পরে যাবে, সি আর মাইনাস সি বাদ যাবে, তাহলে এখানে 6 9 27 পরে থাকবে, তাহলে 3 যদি কমন নিয়ে নাও তাহলে 2 3 9, দেখো 2 3 9 দুইটা কলাম একই হলো, তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে কত বলতে পারবা? 0। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা চলো, আচ্ছা তো আসো এই অঙ্কটা আমরা একটু দেখি কিভাবে সমাধান করতে পারি। তো ভাইয়া প্রথমত তুমি এই জিনিসটা বিস্তার না করে তোমাকে প্রমাণ করতে হবে, তো আমরা একটু দেখি। দেখো আমরা এখান থেকে শুরু করব, এই যে লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করব, কেমন? আচ্ছা তো দেখো প্রথম তুমি একটা জিনিস অবজার্ভ করবে, সেটা হচ্ছে প্রমাণটা দিকে থাকাও। ভাইয়া তুমি কি খেয়াল করছো এখানে এ কিউব বি কিউব সি কিউব আসছে, প্রমাণে এ কিউব বি কিউব সি কিউব লাগবে, তাই না? তো আমরা একটা কাজ করি, দেখো তো এখানে এ স্কয়ার আছে না, তাহলে এটাকে এ কিউব যদি করতে চাও তাহলে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে প্রথম সারিকে আমি এ দ্বারা গুণ করবো, প্রথম সারিকে এ দ্বারা গুণ করবো, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করবো, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করবো, তাহলে আমি এ কিউব বি কিউব সি কিউব পাবো। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এই যে আপনি এ দ্বারা গুণ করতেছেন সেটা বুঝলাম কেমনে, যে কীভাবে বুঝবো যে এখানে এ দ্বারা গুণ করতে হবে? তুমি প্রমাণ দেখে বুঝবো ভাইয়া। দেখো প্রমাণ এখানে এ কিউব বি কিউব সি কিউব জাতীয় রাশি আছে, কিন্তু এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তার মানে আমাকে ডেফিনেটলি এখানে এ কিউব বি কিউব সি কিউব নিয়ে আসতে হবে না, এই জন্য আমরা গুণ করতেছি। ব্যাপারটা বুঝতে পারছো? তো চলো এবার আমরা এখান থেকে শুরু করি। তাহলে ভাই দেখো আমি প্রথম সারিকে এ দ্বারা গুণ করলে এখানে এ বি সি পাবো, এখানে এ স্কয়ার পাবো, এখানে এ কিউব পাবো। এটাকে যদি বি দ্বারা গুণ করো এখানে এ বি সি পাবা, এখানে বি স্কয়ার, এখানে বি কিউব, আর এটাকে সি দিয়ে যদি গুণ করো তাহলে এ বি সি, এখানে সি স্কয়ার পাবা, এখানে সি কিউব পাবা। ওকে, তো ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যেখানে এ বি সি দিয়ে গুণ করছো না, তাহলে তোমাকে সমতা করার জন্য সামনে অবশ্যই 1/এ বি সিটা লিখতে হবে। কেন? ওই যে তুমি এ দ্বারা গুণ করছো, বি দ্বারা গুণ করছো, সি দ্বারা গুণ করছো না, তাহলে সমতা করার জন্য সামনে এ বি সি দিয়ে ভাগ করে নিতে হবে। এবার দেখো ভাইয়া আমি প্রথম কলাম থেকে 1 কি কমন যায় না?
সরি এবিসি কমন যায় না, তাহলে তুমি যদি প্রথম কলাম থেকে এবিসি কমন নিয়ে নাও তাহলে এই এবিসি কাটা যাবে, তাই না? তাহলে এখানে পড়ে থাকবে 1 1 1। এবার এখানে পড়ে থাকবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর পড়ে থাকবে এ কিউব বি কিউব সি কিউব। ক্লিয়ার? আচ্ছা দেখো আমাদের যা যা উপাদান প্রমাণ আছে সেগুলো নিয়ে আসছি। এখন একটা জিনিস হচ্ছে আমার এই প্রমাণ এগুলো কিন্তু সারিতে আছে, বাট এগুলো কোথায় আছে? কলামে। তার মানে এটা প্রতিটা কলামকে সারিতে কনভার্ট করবো। তাহলে আসো প্রতিটা কলামকে যদি সারিতে কনভার্ট করি তাহলে নির্ণায়কের মানে কিন্তু পরিবর্তন হয় না। আমরা জানি যে নির্ণায়কের যে কোনো কলাম বা যে কোনো সারিতে যদি তুমি কোনো একটা কলাম, যতগুলো কলাম আছে সবগুলো কলামকে সারিতে রূপান্তর করো, সেই ক্ষেত্রে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা এইগুলোকে সবগুলোকে সারিতে রূপান্তর করতেছি। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর দেখো এ কিউব বি কিউব সি কিউব। এই যে এটাই কিন্তু আমাদের প্রমাণ। এই যে ঠিক আছে ভাইয়া, তাহলে এটাই আমাদের ভাইয়া কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারলাম ভাইয়া? ঠিক আছে, চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও অনেকগুলো বোর্ড আসা, ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে শুরু করি। আমরা এখান থেকে শুরু করবো ভাইয়া, লেফট হ্যান্ড সাইড সমান আমাদেরকে এইটা সমান এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা চলো এখান থেকে শুরু করা যাক। ভাইয়া প্রথমত হচ্ছে তুমি এখানে যে জিনিসটা অবজার্ভ করবা সেটা হচ্ছে এখানে দেখো এই যে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামের দিকে তাকাও, এখানে একাধিক বুক্তি বিয়োগ আকার আছে, এখানে একাধিক বুক্তি বিয়োগ আকার আছে, কিন্তু আমরা প্রমাণে দেখতেছি কেবলমাত্র কয়টা বুক্তি আছে? একটা। তার মানে এই বুক্তিগুলোকে আমাকে আলাদা করতে হবে। আমরা জানি নির্ণায়কের যে কোনো কলামে বা যে কোনো সারিতে একাধিক বুক্তি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকলে চাইলে ওইখান থেকে দুইটা নির্ণায়কে সেটাকে প্রকাশ করা যায়, মনে আছে? আচ্ছা তো এই যে দুইটা নির্ণায়কে প্রকাশ করবো ভাইয়া, এটা আমাদের মাথায় আসবে কেমনে? প্রমাণটা দেখে। আমরা দেখতেছি প্রমাণে দ্বিতীয় তৃতীয় কলামের জাস্ট একটা কেবল বুক্তি আছে। দেখো এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান, এই যে মাইনাস এ বি এগুলো কিন্তু কিচ্ছু নাই। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখো একটু খেয়াল করো ভাইয়া, আমরা এখান থেকে শুরু করি 1 1 1। আচ্ছা আমরা প্রথমে দেখো এই এটাকে আলাদা করবো, তাহলে এখানে এক্স লিখলাম, তারপর এক্স ওয়ান, এখানে এক্স টু, তারপর এটা ঠিক থাকুক ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা মাঝখানে কিন্তু দেখো কাকে আলাদা করছি? একে। তাহলে এখানে কি মাইনাস চিহ্ন না, আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। তো দেখো এখানে 1 1 1, তারপর এখানে এ এ এ, তারপর এখানে ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে দেখো এই যে এক্স এক্স ওয়ান এক্স টু আলাদা হয়ে গেছে, তাই না? এখন আসো এই নির্ণায়কের মান কিন্তু শূন্য। কেন শূন্য ভাইয়া বলো তো? কারণ তুমি যদি দ্বিতীয় কলাম থেকে এটা যদি কমন নিয়ে নাও তাহলে দেখো তো 1 1 1, বলো কয়টা কলাম দেখতে একই? দুইটা কলাম। তাহলে দুইটা কলাম দেখতে একই হলে নির্ণায়কের ধর্ম অনুসারে সেই নির্ণায়কের মান কত? 0। তাহলে এই পুরো নির্ণায়কের মান কিন্তু শূন্য। তাহলে এখান থেকে কী লিখবো ভাইয়া? তাহলে এখান থেকে আমাদের জাস্ট পুরো থাকবে 1 1 1, আর পুরো থাকবে এক্স এক্স ওয়ান এক্স টু ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি। তাহলে এই নির্ণায়কের মান কত? 0, ঠিক আছে? এবার দেখো তাহলে তুমি দেখো আলাদা করে ফেলছো, এবার এই জিনিসটাকে আলাদা করবো, ঠিক আছে? তাহলে এটাকেও আমরা দেখো দুইটা জিনিসের ভাঙাইতে পারবো আমরা ভাই। তোমাকে এই জায়গা থেকে দেখাচ্ছি, যে এখান থেকে দেখাবো। আচ্ছা এখানে নিলে আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করবে, এই জিনিসটা এখানে নিয়ে আসি। ওকে তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারি। আচ্ছা ভাই একটু নিচে লিখতেছি, দেখো আমরা প্রথমে এই যে 1 1 1 এক্স এক্স ওয়ান এক্স টু, প্রথম আমরা ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? মাঝখানে কি আছে? মাইনাস, আমরা মাইনাস দিলাম। তো দেখো 1 1 1 এক্স এক্স টু এক্স থ্রি, তারপর হচ্ছে ভি ভি ভি। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো তো ভাইয়া আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এই যে আমরা এই যে এইখান থেকে এটাকে কপি করে এই জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে? এই জন্য থাক। আচ্ছা এরপর দেখো এখান থেকে, আচ্ছা একটু এটা আলাদা করা যাক। ওকে আচ্ছা মাইনাস দেখো, আচ্ছা এখান থেকে ভাই দেখো তো এই যে বি কমন যায় না? সো যদি বি কমন নিয়ে নাও তাহলে কী থাকবে বলো? এখানে 1 1 1 এক্স এক্স ওয়ান এক্স টু, এটা 1 1 1। বলো নির্ণায়কের ধর্ম অনুসারে কয়টা কলাম একই? দুইটা কলাম একই। তাহলে দুইটা কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য। তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে না? তাহলে আমাদের পুরো থাকতেছে কি বলো? 1 1 1 এক্স এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু।
এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে, দেখো এটাই আমাদের প্রমাণ, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে দেখো ভাইয়া বিস্তার না করে কিভাবে সহজে প্রমাণ করা যায়। এই অঙ্কগুলো কিন্তু বোর্ডে বারবার আসে কিন্তু, ঠিক আছে? সো একটু ভালো করে নিজে নিজে চেষ্টা করবা। চলো আমরা পরবর্তী মেথে যাই। যেমন দেখো এই অঙ্কটাও কিন্তু অনেকগুলো বোর্ড আসছে, দেখো কুয়েটে 9-10 আসছে, ঢাকা বোর্ড আসছে, তাই না? তো আসো আমরা এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো একটু খেয়াল করলে বুঝবা, তুমি দেখো দুইটার মধ্যে তোমাকে কি প্রমাণ করতে বলছে, দেখো এই যে এটার দিকে একটু খেয়াল করো, এটার দিকে একটু খেয়াল করো। তুমি কি খেয়াল করছো ভাইয়া? এই যে এখানে 1 ছিল, এই 1-এর জায়গায় এখানে রিপ্লেস হয়েছে কি দ্বারা? এ দ্বারা। এখানে 1, এই 1টা রিপ্লেস হয়েছে বি দ্বারা, এই 1টা রিপ্লেস হয়েছে সি দ্বারা। তার মানে তুমি কি খেয়াল করছো এখানে একটা এ বি সি আছে না বাইরে? তাহলে আমরা কি করতে পারি দেখো তো, তুমি প্রথম সারির দিকে একটু তাকাও, প্রথম সারিতে এখানে বিসি, এখানে বিসি আছে, আচ্ছা নাই কি এ। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এ বি সি নিয়ে আসা। কেন নিয়ে আসা? আমি প্রমাণে দেখতেছি এখানে একটা কি আছে, এ বি সি আছে। বুঝতেছো? এখানে কিন্তু দুইটা অংশ প্রমাণ, বুঝতেছো? তাহলে আসো প্রথম এটা থেকে এটা প্রমাণ করবো, এটা থেকে 0 প্রমাণ করবো। ওকে, তাহলে আমার এখানে কি আছে বলো তো, এ বি সি। তাহলে এ বি সি আনন্ত হবে, তাই না? তাহলে প্রথম সারিতে একটা এর অভাব, তাহলে প্রথম সারিকে এ দ্বারা গুণ করবো। দ্বিতীয় সারিতে দেখো সি এ আছে, তাহলে কি নাই, বি নাই। তৃতীয় সারিকে বি দিয়ে গুণ করবো। আচ্ছা, তৃতীয় সারিতে দেখো তবে সি নাই, তাহলে তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করবো। তাহলে প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে ভি, তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করবো। কেন গুণ করবো? কারণ প্রমাণ আমরা দেখতেছি অ্যাভেলেবেল এ বি সি নিয়ে আসা লাগবে, এই এ বি সিটা আনার জন্য মূলত গুণ করতেছি। তাহলে আসো আমরা এখান থেকে শুরু করি ভাইয়া। আচ্ছা, তো দেখো ভাইয়া প্রথম আমরা এই জায়গায় দেখি, তুমি যদি ভাইয়া এ দিয়ে গুণ করো, তাহলে এই এটা দিয়ে গুণ, তাহলে এখানে এ ইন্টু এ বি সি, এখানে পাবা এ বি সি, তারপর এখানে থাকবে বি প্লাস সি। ওকে, দুইটাকে বি দিয়ে গুণ করো, তাহলে এখানে বি থাকবে, এখানে এ বি সি, এটাও এ বি সি, আর এখানে থাকবে ভাইয়া সি প্লাস এ। এটাকে সি দিয়ে গুণ করলে এটা থাকবে সি এ বি সি, এটাও এ বি সি, এটা থাকবে এ প্লাস বি। তাহলে এই যে তুমি ভাইয়া এ প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে বি, তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করছো না, তাহলে তোমাকে অবশ্যই সমতা করার জন্য সামনে এ দিয়ে ভাগ করা লাগবে, বি দিয়ে ভাগ করা লাগবে, সি দিয়ে ভাগ করা লাগবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর লাইনটা দেখো ভাইয়া, তুমি এবার দেখো দ্বিতীয় কলাম থেকে একটা এবিসি কমন যায়, তৃতীয় কলাম থেকে একটা এবিসি কমন যায়, তাহলে দুইটা এবিসি কমন নিয়ে নিলে নিচের একটা আর উপর একটা কাটা যাবে, তাহলে একটা পরে থাকবে। তাহলে এখানে এ বি সি একটা পরে থাকলো, দেখো এ বি সি, ঠিক আছে? আর এখানে পরে থাকবে 1, এখানে পরে থাকবে 1 1 1, এ বি সি কমন নিচ্ছে, এখানে থাকবে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এই যে এটুকু ক্লিয়ার ভাইয়া? বলো জি, দ্বিতীয়টা কিন্তু প্রমাণ হয়ে গেছে, দ্বিতীয় অংশ, ঠিক আছে? এখন এইটা সমান 0 প্রমাণ করা লাগবে। তাহলে 0 প্রমাণ করার জন্য আমাদের অলওয়েজ মাথায় কী রাখবা, নির্ণায়কের যে কোনো দুইটা কলাম অথবা দুইটা সারি একই করতে হবে। সো দেখো এখানে দুইটা সারি বা দুইটা কলাম কিন্তু একই করা যায়। কীরকম? এখানে কি 1 1 আছে না, তাহলে আর একটা ভুক্তি যদি আমি একই জাতীয় বানাইতে পারি, তাহলে কমন নিলে তো 1 1 হয়ে যাচ্ছে। বুঝতেছো? তাহলে কি করবা দেখো তো, এই যে প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করবা, যোগ করলে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি সি, এ প্লাস বি প্লাস সি পাবা। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি যখন কমন নিয়ে নিবা, সবগুলো 1 1 হয়ে গেল না, তাহলে ইজিলি 0 বলে দিতে পারবা। আসো আমরা এই কাজটা করতেছি, এ বি সি। তাহলে আমরা প্রথম কলামে এ প্লাস বি প্লাস সি লিখলাম, এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, এটা 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে ভাইয়া অবশ্যই পাশে সাইড নোট লিখতেছি, নতুন করে প্রথম কলাম তৈরি হয়েছে, প্রথম কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে, ঠিক আছে? এবার দেখো তুমি যদি প্রথম কলাম থেকে কি কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 1 1 হবে, এটা 1 1 1, তারপর এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে বলো নির্ণায়কের ধর্ম অনুসারে কয়টা কলাম একই? দুইটা কলাম একই, তাহলে এই নির্ণায়কের মান কত? 0। তাহলে পুরোটা কত হয়ে যাবে? 0। এটাই কিন্তু আমাদের তৃতীয় নম্বর প্রমাণটা। দেখো কত সহজ, বলো কোডিং লাগতেছে এগুলো? সহজ না? ঠিক আছে, চলো আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই অঙ্ক, ঠিক আছে? তোমরা এবার এটা চেষ্টা করবা, আশা করি পারা যাবে, ঠিক আছে? কী করবা বলো তো, এখানে কি এক্স ওয়াই জেড আছে না, তাহলে দেখো প্রথম কলামে এটা জেডের অভাব, তাই না? এদিকে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে প্রথম কলামকে জেড দিয়ে গুণ করবা, দ্বিতীয় কলামকে এক্স দিয়ে গুণ করবা, তৃতীয় কলামকে ওয়াই দিয়ে গুণ করবা। তাহলে এরপর ওই যে সমতা করার জন্য সামনে 1/(x, y, z লিখতে হবে। তারপর দেখো
প্রথম সারি দ্বিতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিবা, আগেরটার মতো হুবহু। ঠিক আছে, এটা দেখো সিলেট বোর্ডে 19 সাল আসছে। তো আশা করি এটা তোমরা অবশ্যই সলভ করতে পারবা, নিজেরা এটা সলভ করবা। কেমন ভাইয়া? আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা অঙ্ক। এই অঙ্কটাও ভাইয়া দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, যশোর বোর্ড 15 সালে আসামের। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা করার আগে একটু প্রমাণের দিকে থাকাবো। আমরা প্রমাণে দেখতেছি ভাইয়া, দেখো তো আমার এখানে একটা কি আছে, 2 আছে। আচ্ছা, 2টা কীভাবে আনা যায় তুমি দেখো, কীভাবে আনা যায়। ঠিক আছে, একটু চিন্তা করা যায়। আমরা একটা জিনিস কি খেয়াল করতে পারি, এখানে দেখো তো তুমি, তাহলে 2 আনার জন্য তারপর আমাদেরকে 2টা করে সেম উপাদান নিয়ে আসতে হবে, তাই না? মনে করো 2A 2B 2 এরকম, তাহলে এখান থেকে 2 কমন নিতে পারবো। তাহলে আসো এইরকম উপাদান কোথায় কোথায় পাওয়া যায়, যেমন দেখো এই যে এটার দিকে থাকো, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে আছে। তাহলে তুমি কি করবা, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা একসাথে যোগ করবা। যোগ করলে এখানে দেখো, যোগ করলে 2A 2B 2C পাবা। তাহলে 2টা কমন নিলে এই যে প্রমাণে দেখো 2টা চলে আসে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে একটু চিন্তা করলে ভাইয়া অঙ্কগুলো কোডিং লাগবে না, তোমাদের কাছে হচ্ছে একটু চিন্তা করতে হবে। কেমন? আচ্ছা, চলো এখান থেকেই শুরু করি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কী কাজ করতেছি, আমরা এখানে ভাইয়া যে কাজটা করতেছি, প্রথম কলাম দেখো, এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা একসাথে যোগ করতেছি। আসো যোগ করি। তো এই যে এইটার সাথে এটা যোগ করবা, যোগ করলে তুমি কী পাবো বলো তো ভাইয়া, 2A 2B 2C। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কী পাবা, A প্লাস বি প্লাস সি। বুঝতেছো? আচ্ছা, এবার আসো এটা যোগ করি, যোগ করলে এখানে 2P পাবা, 2Q পাবা, 2R পাবা। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কী থাকবে, P প্লাস কিউ প্লাস আর। তাহলে এই যে এইগুলো যোগ করতেছি কেন, ওই যে প্রমাণে একটা 2 আছে, এই 2টা আনার জন্য। আচ্ছা, তো দেখো এটা যদি যোগ করো 2x পাবা, 2y পাবা, 2z পাবা। তাহলে 2 যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড। আশা করি ক্লিয়ার। আচ্ছা, বাকিটা কি, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, তারপরটা হচ্ছে এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। ওকে, এই যে পাশে সাইড নোট দিবা, নতুন করে প্রথম কলাম গঠিত হয়েছে 3টা কলাম একসাথে যোগ করে, এই যে সরি। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কলাম থেকে এবার কাকে কমন নিবা, 2টা কমন নিবা। সো 2 যদি কমন নিয়ে নাও এখানে তাহলে থাকবে দেখো এ প্লাস বি প্লাস সি পরে থাকবে, এখানে থাকবে পি প্লাস কিউ প্লাস আর, তারপর এখানে পরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর এখানে পরে থাকবে সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এখানে পরে থাকবে এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি এবার দেখো তাহলে 2টা চলে আসছে, তাই না? এবার এই জায়গার দিকে তাকাও, এই জায়গার দিকে একটু ফোকাস করো। দেখো এই জায়গায় দেখো তো তোমার এখানে কি কি আছে একটু অবজার্ভ করো। সেটা হচ্ছে ভাইয়া দেখো, তুমি এখানে এ আছে, এখানে পি, এক্স, বি, কিউ আর, অর্থাৎ এখানে একটা একটা করে উপাদান আছে। দেখো এখানে অনেকগুলো উপাদান যোগ আকারে আর বিক আকার আছে। তাহলে এই যে সবগুলো উপাদানকে তোমাকে একটা একটা উপাদানে কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করা যায় সেটা দেখো। এবার তুমি এটা চিন্তা করলে ইজিলি সলভ করতে পারবে। ভাইয়া আমি যদি কোনোভাবে এই যে প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দিই, হ্যাঁ 3 নাম্বার কলামটা যদি বাদ দিয়ে দাও, তুমি যে এটাও বাদ দিতে পারো, সেটা তোমার বিষয়। তাহলে আমি প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামটা বাদ দিলে এখানে এ প্লাস বি বাদ যাবে, শুধু পড়ে থাকবে সি। ঠিক একইভাবে পি প্লাস কিউ বাদ যাবে, শুধু পড়ে থাকবে আর। এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, শুধু থাকবে জেড। তাহলে দেখো একটা একটা উপাদান চলে আসতেছে না? এরপর আমি বাকিগুলোকেও একটা একটা উপাদানে নিয়ে আসবো। কেন? আমার প্রমাণে দেখে দেখে কাজটা করতেছি। তাহলে আসো এই জায়গায় তোমাদেরকে বলি কি করতে হবে। আচ্ছা, তো আমরা এই জায়গায় ঠাকুর দিই, দেখো এখান থেকে শুরু করি। দেখো এই জায়গায়, দেখো এখানে করবো। আচ্ছা, এই জায়গায় করি। তাহলে এখান থেকে 2 তো। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে প্রথম কলাম, এখানে যা সি লিখবো, এখানে লিখবো আর এখানে লিখবো জেড। আর এটা সি প্লাস এ, এটা থাকুক, আর প্লাস পি, তারপর জেড প্লাস এক্স, তারপরটা এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে পাশে সাইড নোট লিখবা কি, নতুন করে প্রথম কলাম তৈরি করছি, প্রথম কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করে। ওকে, এবার দেখো এখানে সি আর জেড একটাও চলে আসলো না? এবার তুমি দেখো তবে আরেকটা উপাদান কীভাবে করা যায়। তুমি দেখো একটু খেয়াল করো, আমি যদি দ্বিতীয় কলাম থেকে এই প্রথম কলামটা বিয়োগ করি,
দ্বিতীয় থেকে এটাকে বিয়োগ করবা। সো দ্বিতীয় থেকে এটাকে যদি বিয়োগ করো, সি সি বাদ যাবে, আর আর বাদ যাবে, জেড জেড পড়ে থাকবে, এ পি এক্স পড়ে থাকবে। বুঝতেছো? তাহলে আসো এই কাজটা এখানে করা যাক। তাহলে 2 ইন্টু এখানে দেখো সি আর জেড, সি আর জেড। তাহলে দ্বিতীয় কলাম থেকে এটাকে বিয়োগ করতেছো, সি সি বাদ যাবে, এখানে এ, এখানে পি, এখানে এক্স, বাকিটা থাকতে এ প্লাস বি, পি প্লাস কিউ, এক্স প্লাস ওয়াই। তাহলে পাশে সাইন নোট দাও। নতুন করে দ্বিতীয় কলাম কীভাবে তৈরি করছি? দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামটা বিয়োগ করে। দেখো অলরেডি দেখো সিঙ্গেল সিঙ্গেল বুক্তি চলে আসছে। এবার এটাকে সিঙ্গেল কীভাবে করা যায় একটু চিন্তা করে দেখো তো ভাইয়া। এই যে তৃতীয় থেকে এটাকে বিয়োগ করবা, বিয়োগ করলে এ আর এ, পি পি, এক্স এক্স, তাহলে এখানে ভি কিউ ওয়াই। তাহলে দেখো আমাদের কত সহজ অঙ্কটা মিলে গেছে। তাহলে সি আর জেড, এখানে এ পি এক্স, তাহলে 3 নাম্বার থেকে এটাকে বিয়োগ করলে এখানে থাকবে বি, এখানে থাকবে কিউ, এখানে থাকবে ওয়াই। এখানে লিখবা নতুন করে 3 নাম্বার কলামটা তৈরি হয়েছে C3 - C2 করে। দেখো সবগুলো সিঙ্গেল বুক হয়ে গেছে। এবার আসো এটাকে তোমরা কি করবা, ওই যে একটু সারিগুলো কলামগুলোকে এক্সচেঞ্জ করে এটা নিয়ে আসতে হবে। দেখো আমরা পরবর্তী ধাপে যাই। তাহলে এগুলো কমপ্লিট। আসো আমরা এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবো। আচ্ছা এখান থেকে দেখো, আচ্ছা সো দেখো ভাইয়া এই যে এখান থেকে শুরু করি। এখানে কি করবো বলো, আমার এখানে দেখো এ পি এক্স, তাহলে দেখো এ পি এক্স এটা প্রথম কলামে যাবে। এই যে আমরা কনভার্টটা করতেছি কীরকম একটু দেখো। এই যে তাহলে আমরা এ পি এক্স এটাকে প্রথম কলামে নিব, এটা প্রথম কলামে যাবে, এটা প্রথম কলামে যাবে, আর এটাকে আমরা দ্বিতীয় কলামে নিব। তাহলে আসো আমরা এই জিনিসটা করি। তাহলে 2, এই যে আমরা প্রমাণ দেখে করবো, কোনো কিছু প্রমাণ দেখে করবো, কেমন? আচ্ছা তারপর দেখো এরপর তাহলে এখানে কি করতেছি, এ পি এক্স, তারপর সি আর জেড, তারপর বি কিউ ওয়াই। তাহলে ভাইয়া নির্ণয়কের পাশাপাশি দুইটা কলামের মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আগেরটা চিহ্ন যদি পজিটিভ চিহ্ন হয় তাহলে এগারোটা হবে নেগেটিভ। তাহলে মাইনাস কেন দিলাম, দুইটা কলামের মধ্যে পাশাপাশি দুইটা কলামের মধ্যে স্থান বিনিময় করছে এই জন্য। আচ্ছা এখনও কি প্রমাণ হয়েছে না? দেখো এ পি এক্স ঠিক আছে, কিন্তু এই দুইটার মধ্যে দেখতে সি আর জেড এটা আছে পরে। দেখো এই যে সি আর জেড এটা আছে পরে, তাহলে এটা আছে দ্বিতীয় কলামে। এই যে তাহলে এই দুইটার মধ্যে আবার স্থান বিনিময় করবো। তাহলে এটা যাবে তৃতীয় নম্বর কলামে, আর এটা আসবে দ্বিতীয় নম্বর কলামে। তাহলে এই দুইটার মধ্যে আবার যদি স্থান বিনিময় করো তাহলে দেখো কি থাকবে, 2 এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড। তাহলে আবার স্থান বিনিময় করার জন্য এটার মান সেম থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখন চিহ্ন ছিল মাইনাস, তাহলে মাইনাস থেকে গিয়ে যাবে প্লাস। এবার দেখো প্রমাণটা হয়েছে কিনা, দেখো প্রমাণটা হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে বিস্তার না করে প্রমাণ এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আশা করি আমরা এখন সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আচ্ছা সো দেখো এখন আমাদের কি দেওয়া আছে এখানে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। আচ্ছা তো এটা কীরকম তোমাকে আমি বলি, দেখো এটা MIST-তে লিখিত পরীক্ষা 21 পাশে আসছে। আচ্ছা সো উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার অর্থ হচ্ছে তোমাকে যে নির্ণায়কটা দেওয়া আছে সেই নির্ণায়কটার মান বের করবা, এবং এই নির্ণায়কের মান কত ধরে, 0 ধরে এখান থেকে চলকের মান বের করতে হবে। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার অর্থ হচ্ছে কি, তোমাকে যে নির্ণায়কটা দেওয়া আছে সেই নির্ণায়কের মান বের করবা, সেই নির্ণায়কের মান কত ধরতে হবে, 0। সেই নির্ণায়কের মান 0 ধরে আমাদেরকে এখান থেকে চলকের মানগুলো বের করতে হবে। তো আমাদের এখানে চলক হিসেবে কে আছে, এক্স আছে। তাহলে আসো আমরা এখান থেকে সমাধান করি। বা এই জাতীয় ম্যাথগুলো দেখলে তুমি প্রথমে যে কাজটা করবা, বুক্তিগুলোর দিকে একটু তাকাও ভাইয়া। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের দিকে একটু তাকাও। দেখো প্রথম কলামে বুক্তি হিসেবে কি আছে, 3 + x। তার প্রথম সারিতে এখানেও আছে 2, এখানেও আছে 4। দেখো দ্বিতীয় সারিতে সেম বুক্তিগুলো আছে না, এখানে 2x + 3 4। তৃতীয় সারিতে সেম বুক্তি 2 4x + 3। সো যখন দেখবা একটা নির্ণায়কের প্রত্যেকটা সারিতে সেম জাতীয় বুক্তি আছে, সেম জাতীয় বুক্তিগুলো আছে, তাহলে এই ধরনের নির্ণায়কগুলোর ক্ষেত্রে তুমি কি করবা, সকল বুক্তিকে এক জায়গায় করে নিবা। বুঝতেছি? তাহলে সকল বুক্তি দেখো এই বুক্তি সকল বুক্তিকে এক জায়গায় করার জন্য তোমাকে ডেফিনেটলি কী করতে হবে, যোগ করতে হবে। এই জন্য তাহলে এই জিনিসটা আমি কখন করব, যখন আমি একটা দেখব আমার নির্ণায়কের প্রতিটা সারিতে সেম বুক্তি আছে,
সেম বুক্তি আছে, দেখো এখানে 2 4 3 প্লাস এক্স, এইটা ব্যতীত আর কোনো বুক্তি নাই। এই টাইপের যখন ম্যাথ দেখবা তখন চেষ্টা করবা সকল বুক্তিকে তুমি এক জায়গায় করার জন্য। তাহলে আসো আমরা এখানে ভাইয়া এই যে এই বুক্তি, অর্থাৎ এখানে হচ্ছে তোমার প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম, এই তিনটা যে জিনিসকে আমি এক জায়গায় করব, কেমন? তাহলে আসো আমরা এখানে যোগটা করি, এ পাশে করি, আশা করি বুঝতে পারবা। এইখানে একটু খেয়াল করো, আচ্ছা আমি যোগটা করতেছি, দেখো এইটার সাথে এটা যোগ করবো। সো ভাইয়া সরাসরি যোগ করি, এখানে আছে এক্স, তো 3 আর 2 5, 5-এর সাথে 4 যোগ করলে কত? 9। তার মানে এখানে থাকবে এক্স প্লাস 9। তাহলে এই যে এটা যোগ করলেও সেম থাকবে এক্স প্লাস 9, তারপরটাও এক্স প্লাস 9। আচ্ছা বাকিগুলো ঠিক থাকবে, 2 এক্স প্লাস 3, তারপরটা 4, এরপরে হচ্ছে কত? 4 তোমার এক্স প্লাস 3, এটা ইকুয়াল 0। তাহলে ভাই তুমি অবশ্যই পাশে সাইড নোট লিখবা, নতুন করে প্রথম কলাম গঠিত হয়েছে 3টা কলাম যোগ করে, বুঝতে পারছো? আচ্ছা এবার সব প্রথম কলামটা আমরা কমন নিয়ে নিই, এক্স প্লাস 9, এটা কমন নিয়ে নিই। সো কমন নেওয়ার পর দেখো এখানে কী থাকবে, এখানে 1 1 1 থাকলো, আর এই বাকিগুলো থাকবে আর কি। আচ্ছা চলো এই যে ঠিক আছে ভাইয়া, এটা ইকুয়াল টু 0। এখন আসো এই নির্ণায়কটার বিস্তার সহজ করার জন্য আমরা 2টা বুক্তি শূন্য আনবো। মনে আছে নির্ণায়কের বিস্তার সহজ করার জন্য কয়টা বুক্তি শূন্য আনতে হবে? 2টা। সো 2টা বুক্তি কীভাবে শূন্য আনবা? তুমি দেখো 1গুলো পাশে উপরে নিচে আছে, তাহলে আমরা প্রথম যে সারি দেখতেছো সেই প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটাকে বিয়োগ করে দিব। তো দেখো এই জায়গায় করতেছি ভাইয়া এক্স প্লাস 9, আমরা এইখানে করি প্রথম সারি থেকে এটাকে বিয়োগ করলে 1 থেকে 1কে বিয়োগ করলে 0, একটু নিচে নামাই, ওকে 0, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এইটা থেকে এটাকে বিয়োগ করো, তো বিয়োগ করলে দেখো তো 2 মাইনাস এক্স মাইনাস 3, তার মানে কি থাকতেছে মাইনাস এক্স মাইনাস 1, মাইনাস এক্স মাইনাস 1, 4 থেকে 4কে বিয়োগ করলে 0। তারপর দেখো এই যে এরপর এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করবা, সো বিয়োগ করলে দেখো তো কী আসে, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এই যে এটা থেকে এটাকে বিয়োগ করবা, এক্স প্লাস 3 মাইনাস 4, তার মানে এখানে থাকবে এক্স মাইনাস 1। তারপর দেখো 4 থেকে এটাকে বিয়োগ করতে হবে, 4 থেকে এটাকে বিয়োগ করলে 4 মাইনাস এক্স মাইনাস 3, 4 মাইনাস এক্স মাইনাস 3, তার মানে কত 1 মাইনাস এক্স, তারপর এখানে 1 4 এক্স প্লাস 3, এটা ইকুয়াল 0। বুঝতে পারছি? বিয়োগটা করছি, ওকে। এখন আসো আমরা ভাইয়া এখান থেকে এবার বিস্তার করব। সো দেখো এখান থেকে শুরু করি, তোমার এখানে কি থাকলো বা এক্স প্লাস 9, আমরা এখানে বিস্তারটা একটু ভালো করে খেয়াল করবো। এই যে বিস্তারটা করার জন্য কী করবো বলো, এই যে 1 ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে, এই যে এই জিনিসগুলো বাদ। তারা প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ গুণ। আচ্ছা চলো প্রধান কর্ণ গুণ করি। আচ্ছা প্রধান কর্ণ আমরা প্রথমে কী দিয়ে গুণ করবো, মাইনাস এক্স দিয়ে গুণ করি। হ্যাঁ মাইনাস এক্স দিয়ে গুণ করলে প্রথমে থাকবে মাইনাস এক্স, তারপর দেখো মাইনাস এক্স দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস মানে যে প্লাস এস স্কয়ার, ঠিক আছে ওকে। এবার মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 1 মাইনাস মানে যে প্লাস এক্স, এটা সমান 0। এই যে তাহলে প্রধান কর্ণ গুণ করছি ভাই, বুঝতেছো? এই যে প্রধান কর্ণ গুণ মাইনাস গুণ গুণগুলো তো 0, তাই না? আচ্ছা তাহলে এখানে দেখো কি আসলো এক্স প্লাস 9, আবার এখানে কি আসলে দেখি মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে এখানে থাকতেছে এস স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আসো এবার আমি বলবো এক্স প্লাস 9 এইটা ধরে যদি শূন্য ধরে তাহলে এখান থেকে এক্সের মান বের হয় মাইনাস 9। আবার দেখো এস স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এখান থেকে এস স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে 1। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে এক্সের মান দাঁড়ায় প্লাস মাইনাস 1। তাহলে নির্ণয়ে আমাদের সমাধান করতে বলছে না, তাহলে সমাধান করলে আমি এক্সের টোটাল কয়টা মান পাচ্ছি, 3টা। একটা হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 1, আর একটা হচ্ছে মাইনাস 9, এটাই আনসার। আশা করি এখন থেকে এই ধরনের ম্যাথ আসলে সমাধান করতে পারবা। সিম্পল না ভাইয়া, বুঝতে পারছো? এই ধরনের ম্যাথ কিন্তু অনেক আসে, আশা করি এখান থেকে সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে এদের সমাধান করা হচ্ছে এইটার মান মনে মনে কত চিন্তা করবা, 0, নির্ণায়কের মান 0, সেই নির্ণায়কের মান 0 ধরে তোমাকে চলকের মান বের করতে হবে, ঠিক আছে? তো আসো এই ধরনের একটা ম্যাথ তোমাকে ভাইয়া আমি বাড়ির কাজ দিচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আশা করি তোমরা সলভ করতে পারবা। একই অঙ্ক দেখো, রাজশাহী বোর্ড 22 সাল আসছে, দেখো এখানেও 3 + x 4 1, এখানেও সেম বুক্তি আগের মতো করতে পারবা, ঠিক আছে? সবাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। আচ্ছা
চলো এর পরবর্তী আমরা এই অঙ্কটা দেখি। আচ্ছা, সো এটাও একই, দেখো এই উৎপাদকের সাহায্যে এটাকে বিশ্লেষণ করতে হবে। তোমরা একই এই অঙ্কটাও তোমরা নিজেরা সলভ করবা, আশা করি পারবা। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি যে এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করবা। দেখো যোগ করলে কী পাবা বলো তো? এখানে ভাই যোগ করলে কী পাবা? এই যে এক্স প্লাস এ এ যোগ করলে কত পাবা বলো তো? এখানে তুমি যোগ, আচ্ছা সরি কী বললাম, এই যে এভাবে না, সরি এইদিকে যোগ করতে হবে। দেখো এখানে যোগ করলে হবে না, এই যে তিনটা সারির মধ্যে যোগ করবা। এই যে আমি এখান থেকে এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির মধ্যে যোগ করবা। ঠিক আছে, তাহলে যোগ করলে এখানে দেখো এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি পাবা। এখানেও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি পাবা। এখানেও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি পাবা। সো পাওয়ার পর এগুলো কমন নিলে এগুলো দেখবা এখানে 1 1 1 হচ্ছে। তারপর ওই যে কলাম থেকে বিয়োগ করলে তুমি এই নির্ণায়কের মান প্রমাণ করতে পারবা। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা হোমওয়ার্ক করবা। তো আমার বিশ্বাস অবশ্যই তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তবে এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, অবশ্যই ট্রাই করবো। ঠিক আছে, আসো দেখো এই অঙ্কটা দেখো ভাইয়া খুবই সহজ। এটা ঢাকা বোর্ডে তোমার 22 সাল আসছে একই অঙ্ক। তো এটাও তোমরা নিজেরা সমাধান করো, আমার বিশ্বাস অবশ্যই তোমরা পারবা। এখানে যে কাজটা করতে হবে ভাইয়া, ওই যে প্রথম সারির সাথে সরি কলামগুলো যোগ করো। কলাম করলে বেটার হয়। এই যে কলামগুলো যোগ করো, এই যে কলামগুলো, প্রতিটা কলাম যোগ করো। ঠিক আছে, এই তিনটা কলাম একসাথে যোগ করে ফেলো। তাহলে যোগ করলে কত দাঁড়ায় আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে যোগটা করে ফেলি, আশা করি পারবা। তখন দেখো আমি যদি যোগ করি বা একটু খেয়াল করো তো, এক্স মাইনাস ওয়ানের সাথে যোগ করলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে, তাহলে এখানে পরে থাকবে এক্স প্লাস টু। এটা যোগ করে দেখো তো, এটা যদি যোগ করো তাহলে কি থাকবে? তুমি দেখো এখানে এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি, তার মানে এক্স প্লাস ফোর থেকে -2 করলে এখানেও এক্স প্লাস টু পাবা। বুঝতেছো? এটা যদি যোগ করো ঠিক সেম পাবা, কি পাবা? এক্স প্লাস টু। তাহলে বাকিটা কত রাখলো? 1 এক্স প্লাস 1 0, তারপর হচ্ছে 2 3x। তাহলে কী করছো? এখানে অবশ্যই নোট লিখবা। নতুন করে প্রথম কলাম কীভাবে তৈরি হয়েছে? C1 C2 C3 করে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে জাস্ট এটা কী নিবা? কমন নিয়ে নিবা। এক্স প্লাস টুটা যদি কমন নিয়ে নাও, আশা করি বাকিটা পারবা। এই যে 1 1 1 1 এক্স প্লাস 1 0 2 3x। তাহলে এখানে এর পরেরটা আশা করি তোমরা সলভ করতে পারবা। কী করবো ভাইয়া? প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবা, এখানে একটা 0 পাবা। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবা, এখানে একটা 0 পাবা। দেন বিস্তার করলে দেখবা অঙ্কটা সমাধান হয়ে গেছে। এরকম ধরে তোমাকে এক্সের মান বের করতে হবে। ওকে, আশা করি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে ক্যামেরার নিয়ম। আচ্ছা, ক্যামেরার নিয়ম এই টপিকটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি বোর্ড প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে ক্যামেরার নিয়ম। এই জন্য এই ক্যামেরার নিয়মটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে বুঝো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই কিন্তু কনফার্ম কমন পাবা। সো এটাকে ভাইয়া অনেকগুলো স্টার মার্ক দিচ্ছে, কারণ এটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়। সো ভাইয়ার ভিডিওটা ভালো করে খেয়াল করো। আজকের ভিডিওতে তোমাকে ক্যামেরার নিয়ম দিয়ে সমীকরণ এমনভাবে সমাধান শেখাবো তুমি কখনো আর ভুল করবে না। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া ক্যামেরার নিয়মে অঙ্কগুলো করার জন্য প্রথম যে কাজটা করতে হয় তোমাকে হচ্ছে এইরকম আগে একটা সমীকরণ তৈরি করে নিতে হবে। এরকম সমীকরণ তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখবা তোমাকে কিন্তু এইরকম সমীকরণ সরাসরি তৈরি করা থাকে না, অর্থাৎ তোমাকে ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকে। সো তোমাকে যদি ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে সমীকরণ গঠন করতে হবে, এবং কিভাবে গঠন করবা সেটাও ভাইয়া আজকের ক্লাসে শিখিয়ে দিব। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া যদি এরকম সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কাজ শুরু করতে পারবো। সমীকরণ দেওয়া থাকলে তুমি প্রথমে যে জিনিসটা দেখবা, প্রথম চলকে সবগুলো তোমাকে এক্স রাখতে হবে। অর্থাৎ অনেক সময় দেখবা এগুলো কিন্তু এক্স ওয়াইগুলো আগে পরে দেয়। তুমি প্রথমে যে কাজ করবা, প্রথম চলক সবগুলো চলকটাকে তোমাকে অবশ্যই কি রাখতে হবে? এক্স রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং সবগুলো চলকের চিহ্ন পজিটিভ রাখতে হবে। অর্থাৎ যদি তোমাকে কোনো একটা মেথে ধরো -2x দেওয়া আছে, তুমি যে কাজটা করবা এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিবা। তাহলে প্রথম কি বলছি, তোমাকে এরকম সমীকরণ দেওয়া থাকলে প্রথমে চেক করবা সবগুলো সমীকরণের প্রথম চলক হিসেবে এক্স আছে কিনা এবং এক্সের চিহ্ন পজিটিভ আছে কিনা। ওকে, আর মাঝখানের চলক হিসেবে রাখবা ওয়াইকে এবং এই চলক হিসেবে রাখবা জেডকে। এখানে চিহ্ন পজিটিভ নেগেটিভ হতে পারে, বাট তুমি প্রথমে চেষ্টা করবা এক্সের সকল সহগুলো কি রাখতে? পজিটিভ রাখতে। আচ্ছা, তো এরপরের কাজ হচ্ছে তোমাকে এখানে টোটাল 4টা নির্ণায়ক গঠন করতে হবে। কয়টা নির্ণায়ক বলছি? 4টা নির্ণায়ক। প্রথম যে নির্ণায়ক সেটা হচ্ছে ডি। আচ্ছা, সো ডি নির্ণায়কটা কীভাবে গঠন করবা? দেখো বলি, এই যে সমীকরণের চলক হিসেবে কী কী আছে? এক্স ওয়াই জেড, 3টা চলক আছে। এই 3টা চলকের যে সহগগুলো থাকে সেই
সহগগুলো নিয়ে তুমি যদি একটা নির্ণায়ক গঠন করো, সেই নির্ণায়কটাকে আমরা বলবো ডি নির্ণায়ক। আচ্ছা, তাহলে আসো সমীকরণের যে চলকগুলো আছে তাদের সহগ নিয়ে নির্ণয় গঠন করবো। তাহলে আসো এখানে এক্স এর সহগ কত 2, এখানে এক্স এর সহগ 4, এখানে এক্স এর সহগ 1। আচ্ছা ঠিক আছে, ধরো কোনো একটা চলকে এক্স নাই, তাহলে এক্স না থাকলে ওই জায়গায় সহগ কত লিখে দিবা 0। আচ্ছা, এরপর এখানে ওয়াই এর সহগ 2, এখানে ওয়াই এর সহগ 2, এখানে ওয়াই এর সহগ 4, এরপর যেটা সহগ কত, এখানে -1, এখানে সহগ -3, এখানে সহগ +2। এই যে এইটা হচ্ছে আমাদের ডি নির্ণায়ক, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ডি নির্ণায়কের আমাদেরকে ভাইয়া মান বের করতে হবে। আচ্ছা, তুমি আগে ডি নির্ণায়কটা বুঝতে পারছো? আচ্ছা, সো আগে প্রথম কাজ হচ্ছে তুমি ডি নির্ণায়কের মান বের করবা। সো এই নির্ণায়কের মান আমরা অবশ্যই বের করতে পারি। সো মান বের করার জন্য আমরা এখানে যে কাজটা করবো, প্রথম সারি ধরে বিস্তার করব, প্রথম সারি ধরে বিস্তার করব। সো বিস্তার কীভাবে করতে হয় দেখো আমি প্রথম সারিকে ধরে যদি বিস্তার করি, এই প্রথম বুক্তি আছে না, এই প্রথম বুক্তির উপযুক্ত চিহ্ন প্লাস, এখানে কিন্তু উপযুক্ত চিহ্নের ব্যাপার আছে, মনে রাখবা। তাহলে এই যে 2 আছে না, তাহলে এর উপযুক্ত চিহ্ন প্লাস, এই জন্য আমি এখানে +2 লিখবো। আচ্ছা, তো এটা এই যে প্রথম সারি ধরে বিস্তার কীভাবে করবো শিখে রাখো। প্রথম সারি ধরে বিস্তার করবো, তাহলে আমি কাকে ধরে প্রথমে বিস্তার করবো, এই বুক্তি দিয়ে। তাহলে এর বুক্তির উপযুক্ত চিহ্ন কি প্লাস, এই জন্য +2 লিখলাম। তারপর এইটাকে যখন তুমি বিস্তার করবা, এই বরাবর কলাম বাদ দিবা। ভাই তোমাদেরকে একটু দেখাই, এটা দেখো, এই যে এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা। সারি বাদ দেওয়ার পর এখানে যে 4টা বুক্তি আছে না, এই 4টা বুক্তির নির্ণায়কের মান এখানে লিখতে হবে। কীভাবে লিখবো ভাই দেখো, প্রথমে প্রধান কর্ণ গুণ করবা, 2 × 4 মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে গৌণ কর্ণ যখন গুণ করবা -12, তো এই মাইনাস মিলে +12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর মাঝখানেরটা নিয়ে, মাঝখানের বুক্তির সহ কিন্তু উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, এই জন্য আমি এখানে -2 লিখবো। তো -2 লিখে কী করবো বলো তো, এরপর আমরা এই যে 2 বরাবর কলাম বাদ দিব, 2 বরাবর সারি বাদ দিব। বাদ দেওয়ার পর দেখো তো ভাইয়া কি, এরপর হচ্ছে ভাইয়া এই যে প্রধান কর্ণ গুণ, এই যে 4 আর 2 গুণ করে 4 × 2 = 8, তারপর মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে এই 1 আর -3 গুণ করলে -3, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো ভাইয়া এরপর হচ্ছে এরপর এইটাকে নিয়ে তার বলো, এটার উপযুক্ত চিহ্ন কিন্তু প্লাস, তাহলে প্রথমটার উপযুক্ত চিহ্ন প্লাস, এটা মাইনাস, পরেরটা প্লাস। এটা যখন তুমি লিখবা প্লাস, তাহলে এর উপাদান কি বলো তো, -1, তাহলে প্লাস মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে না? অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই বুক্তিটা লিখতে হয় আর কি। ক্লিয়ার? সো এই বুক্তিটা কত, -1, এর আগে তার উপযুক্ত চিহ্ন বসাতে হবে, এটার উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে প্লাসের সাথে এই মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো এখানে 1 বসালাম। তারপর এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা, বাদ দিছ, এবার 4 × 16 -2, এই যে আমাদের ডি নির্ণায়কের মান বের হয়ে গেছে। ঠিক আছে, সবাই আমি এইগুলো মুছে দিচ্ছি, এবার আসো এইখানে আমরা ডি নির্ণায়কের মান এবার বের করে ফেলি। তো এখানে আমাদের ডি নির্ণায়কের মান কত আসে আমরা এখান থেকে দেখি। আচ্ছা ভাই, সরাসরি করে দিচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, সো দেখো এখানে যদি সরাসরি করতে চাই, তাহলে হচ্ছে তোমার 4 আর 16, 16 × 2 = 32। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 8 আর 3 = 11 -22, এখানে 16 থেকে 2 বাদ গেলে হচ্ছে তোমার 14, তাহলে এখানে -14। আচ্ছা, তাহলে এখানে ডি নির্ণায়কের মান কত দাঁড়াচ্ছে দেখো, 32 - 22 - 14, তাহলে এখানে ডি নির্ণায়কের মান দাঁড়াচ্ছে -4। এই যে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে ডি নির্ণায়কটা বের হয়ে গেল। তাহলে আমরা এই পাশে রাখতেছি, এটাকে সরি, আমরা এই হচ্ছে ডি নির্ণায়কের মান। ওকে ভাইয়া, তাহলে এই যে ডি নির্ণায়কটাকে আমরা এই পাশে রাখি। টোটাল আমাদের কয়টা নির্ণায়ক বের করতে বলছি ভাইয়া? 4টা। ঠিক আছে, তাহলে আসো আমাদের টোটালটা কী নির্ণায়ক বের হলো বলো, ডি নির্ণায়ক। আসো এরপর আমাদের একটা নির্ণয় করতে হবে ডিএক্স নির্ণায়ক, ওকে, টোটাল 4টা নির্ণায়ক গঠন করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে ডি নির্ণায়ক, আশা করি বুঝতে পারছো, ডিএক্স নির্ণায়ক কীভাবে গঠন করবা, এই যে ডি নির্ণায়ক যেটা আছে না, এই নির্ণায়কের জায়গায় তুমি যখন ডিএক্স নির্ণয় করবো, অর্থাৎ এক্সের সহগের জায়গায় যে এক্সের যে সহগগুলো আছে না, সেই এক্সের সহগগুলোর জায়গায় ধ্রুবক পদগুলো বসাই দিবা। এখানে ধ্রুবক পদ কী কী আছে, 5, 1, 6। তাহলে ডিএক্স যখন নির্ণয় করবা, ডি নির্ণায়কের যে নির্ণায়কটা দেখতেছো না, সেই ডি নির্ণায়কের যেখানে এক্সের সহগ আছে, সেই এক্সের সহগের জায়গায় ধ্রুবকেরগুলো বসাই দিবা। তাহলে ধ্রুবকগুলো বসালে কত হচ্ছে, 5, 1, 6, আর বাকিগুলো ঠিক থাকবে। তাহলে 2, 2, 4, -1, -3, +2। এই যে, বুঝতে পারছো? এবার এইটার নির্ণায়কের মান বের করবো ডিএক্স। তাহলে আসো নির্ণায়কের মান কীভাবে বের করবো, ওই যে আমরা আগের মতো প্রথম সারিকে ধরে বিস্তার করবো। তাহলে প্রথম সারি কাকে ধরে বিস্তার করবো, 5, তাহলে 5-এর উপযুক্ত জন্য প্লাস, তাহলে 5কে ধরে বিস্তার করলে 5 বরাবর কলাম বাদ দিব, 5 বরাবর সারি বাদ দিব। তাহলে 2 × 4 -3
3 4 12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তারপর এই যে -2 দিলাম, এটার উপযুক্ত চিহ্ন মাইনাস, এই জন্য এখানে -2 দিব। তাহলে -2 বরাবর কলাম বাদ দিবা, -2 বরাবর সারি বাদ দিবা, বাদ দেবো 2, প্রধান গণ গুণ করলে 2, মাইনাস গণ, তাহলে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মানে প্লাস 18। তারপর এটার উপযুক্ত চিহ্ন প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে 1 বরাবর কলাম বাদ দিবা, 1 বরাবর সারি বাদ দিবা, 4 একে 4, মাইনাস 6 দুগুণ 12। এবার এখান থেকে হিসাব নিকাশ করলে dx এর মান পেয়ে যাবে। তাহলে আমি এখান থেকে হিসাব করি ভাই dx এর মান কত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4 যোগ 12 16, তাহলে 5 × 16, তাহলে 80। এখানে পাচ্ছি ভাইয়া 80, তারপর এখানে পাচ্ছি তোমার 20 মাইনাস 40, আর এখানে পাওয়া যাচ্ছে কত -8 মাইনাস +8, বুঝতে পারছি। আচ্ছা, dx, তাহলে আমরা দেখলাম যে 80 + 8 -40, তাহলে এটা হচ্ছে তোমার 48। তাহলে দেখো আমি dx এর মান কত পেলাম 48, বুঝতে পারছি। আচ্ছা, তো আসো এর পরবর্তী আমরা বাকি ধাপগুলো দেখি। তাহলে আমরা যে মানগুলো নির্ণয় করছি সেগুলো এক পাশে একটু ছোট্ট করে লিখে রাখি। তাহলে আমরা d এর মান পাইছি কত -4, dx এর মান কত পাইছি, dx এর মান কত পাইছি, dx এর মান পাইছি 48। তুমি ভাই এই একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক দেখলে বাকি সবগুলো পারবা। তাহলে এগুলো মুসলাম, ঠিক আছে, এগুলো মুসলাম। এবার আসো, এবার হচ্ছে dy নির্ণয় করবো, dy আর dz, ঠিক আছে। তো dy কেমনি নির্ণয় করবা দেখো, dy আর কিচ্ছু না, ওই যে একটু আগে তোমাদেরকে দেখাইছি, যেখানে প্রথমে dx কীভাবে নির্ণয় করছো, x এর যে সহগগুলো আছে না, সেই সহগগুলোর জায়গায় ধ্রুবক পদ বসাইছো। এখন কি dy নির্ণয় করার সময় y এর যে সহগগুলো আছে সেই y এর সহগগুলোর জায়গায় ধ্রুবক পদগুলো বসাবা, ঠিক আছে। তাহলে এখানে এবার x এর সহগগুলো থাকবে 2 4 1, এবার এই যে y এর সহগগুলোর জায়গায় ধ্রুবক পদ বসাবো, কত 5 1 6, তারপর -1 -3 2, এই যে, বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো, তাহলে এখান থেকে এটা মুছে দিলাম ভাইয়া, এটা মুছে দিলাম। এবার আসো, এই যে এখান থেকে এটাকে বিস্তার করে dy এর মান বের করে ফেলি। তো অবশ্যই তোমরা পারবা, বিস্তার ব্যয়ের সাথে সাথে করে ফেলো, বিস্তারটা সহজ আছে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথমে কাকে ধরে বিস্তার করবা 2, তাহলে 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ, তাহলে 2 মাইনাস গুণ করলে মাইনাসে সূত্র একটা মাইনাস, আর এখানে -18 প্লাস হবে, এটা 18 হবে আর কি। তারপর এটা -5, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 4 2 8 -3, তাহলে মাইনাসে +3। তারপর এটার উপযুক্ত চিহ্ন উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে প্লাস, আর এখানে আছে -1, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে আর কি। তো 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, 424 মাইনাস গুণ 1, ঠিক আছে। তাহলে এখানে কত আসলো ভাইয়া, আমরা দেখি dy এর মান তাহলে কত আসলো। এখানে তোমার 18 আর 2 গুণ করলে 20, 20 2 গুণ 40, আর 8 আর 3 হচ্ছে 11, তাহলে 11 × 5, তাহলে -55, আর এখানে 23, তাহলে -23। আচ্ছা, তো এখান থেকে দেখা যাক dy এর মান কত পাই। তাহলে আমরা dy এর মান পাচ্ছি তোমার, আচ্ছা এখানে ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে 48। আচ্ছা, আমরা তাহলে dy এর মান পাচ্ছি ভাইয়া 40 -55 -23, তাহলে এটার মান পাচ্ছি -38। এটা হচ্ছে dy এর মান, মাইনাস কত 38, ঠিক আছে। আমরা সব কিছু ঠিকঠাক আছে, ওকে। এবার আসো dz কেমনে বের করবো ভাইয়া, dz, আচ্ছা dz কেমনে বের করবো একটু খেয়াল করলে তাহলে বুঝতে পারবো। দেখো dz কীভাবে করবো বলো, ওই যে জেটের যে সহগগুলো আছে সেই সহগগুলোর জায়গায় ধ্রুবক পদগুলো বসাই দিবা। তাহলে এখানে কত থাকলো 2 4 1 x এর সহগ, তারপর এখানে 2 2 4, আর এখানে জেটের জায়গায় এবার কি বসাবা ধ্রুবক পদ 5 1 6, এই যে। এবার এখান থেকে dz এর নির্ণয় একটা বের করে ফেলবো, কেমন। আচ্ছা, তো বের করে দেখো, এবার আমি কাকে ধরে বিস্তার করবো, প্রথম সারি 2 কে ধরে, তাহলে 2 + 2, 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ, 6 2 12 -4, ওকে। তারপর এটা -2, তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, বাদ দেবো, এই যে কলাম বাদ সারি বাদ, 424 -1, ঠিক আছে। এবার এটার উপযুক্ত চিহ্ন প্লাস, তো +5, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 4 4 16 -2, ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে dz, এই যে, তাহলে dz কীভাবে হয় দেখো, তাহলে 12 আছে 8 8 2 16,
23, এটা 23, তাহলে 23 দুগুণ কত হচ্ছে 40, 46, তারপরটা হচ্ছে তোমার 16 আর 14, তাহলে 5 ইন্টু 14 করলে 70 প্লাস 70। তাহলে এখান থেকে ভাইয়া ডি জেটের মান কত দাঁড়ায়? ডি জেটের মান দাঁড়াচ্ছে তোমার 16 মাইনাস 40 16 প্লাস 17, তাহলে হচ্ছে ভাইয়া 40। বুঝতে পারছো? তাহলে ভাইয়া কী বলছি, নির্ণায়কের ক্যামেরার নিয়মে নির্ণায়ক দিয়ে তোমাকে যদি সমীকরণ সমাধান করতে হয় তোমার এইরকম প্রথমে সমীকরণ তৈরি করে নিতে হবে যদি দেওয়া না থাকে আর কি। আচ্ছা, এরপরে কাছে হচ্ছে কয়টা নির্ণায়ক বের করবা? 4টা নির্ণায়ক, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডিএক্স, একটা হচ্ছে ডিওয়াই, একটা ডিজেড। এই 4টার মান বের করে ফেলবা এবং কেমনি বের করবা আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে? তাহলে ডি নির্ণায়কটা কীভাবে গঠন করবা? ওই যে সমীকরণে যে চলকগুলো আছে না সেই চলকগুলোর সহগ নিয়ে যে নির্ণায়কটা গঠন হয় সেটা হচ্ছে ডি। তো ডিএক্সটা কি? ওই যে ডি নির্ণায়কের যেখানে এক্সের সহগ আছে না সেই এক্সের সহগগুলোর জায়গায় তুমি যদি ধ্রুবক পদ বসায় দাও তাহলে সেটা হচ্ছে ডিএক্স। ডিওয়াই কোনটা? ওয়াইয়ের যে সহগগুলো আছে সেটার জায়গায় যদি ধ্রুবক পদ বসাও তাহলে সেটা ডিওয়াই। আর ডিজেড কোনটা? জেডের যে সহগগুলো আছে সেই সহগগুলোর জায়গায় যদি ধ্রুবক বসায় দাও তাহলে সেটা হচ্ছে ডিজেড। তারপরে এই 4টার নির্ণায়কের মান বের করবা। ওকে, তো দেখো অলরেডি কিন্তু আমরা 4টা নির্ণায়কের মান বের করে ফেলছি। এই যে তাহলে আমরা একটা ছকে ভাইয়া এই মানগুলো একটু লিখে রাখতেছি। তাহলে ভাইয়া দেখো আমরা ডি এর মান বের করছি কত? -4। ওকে, ডিএক্স এর মান কত বের করছি? 48। তারপর বলো ডি ওয়াই এর মান কত বের করছি? ডি ওয়াই এর মান আমরা বের করছি ভাইয়া -38। দেন আমরা ডি জেড এর মান কত বের করছি? ডি জেড এর মান বের করছি ভাইয়া 40। আচ্ছা, এইটুকু বের করার পর এবার আসো, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলো তো? সমীকরণের সমাধান মানে কি? চলকের মান বের করা। সো ভাইয়া এই সূত্রটা মনে রাখো, এখান থেকে এক্স বের করার সূত্র হচ্ছে ডিএক্স বাই ডি। এই যে এক্স এর মান বের করার ফর্মুলা কি? ডিএক্স বাই ডি। এখন তুমি ডিএক্স এর মান বের করছো, ডিএক্স এর মান কত বলো তো? ডিএক্স এর মান 48 আর এটার মান কত? -4। তাহলে এখান থেকে এক্স এর মান কত দাঁড়ায়? 4 12 48, তার মানে -12। আচ্ছা, ওয়াই কেমনি বের করবো তাহলে? আশা করি বুঝে গেছো, ডি ওয়াই বাই ডি। আচ্ছা, ডি ওয়াই এর মান কত বলো তো? -38 ডিভাইডেড বাই -4। তাহলে মাইনাস মাইনাস কাটা 38, 8 ভাগ যায়, ভাগ তো যায় না। তাহলে এখানে কি করবা? 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 2টাকে ভাগ করো, এটা হচ্ছে 19 আর নিচে হচ্ছে 2। এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে জেড এর মান কেমনি বের করবা? জেড এর ফর্মুলা হচ্ছে ডিজেড বাই ডি। তাহলে ডিজেড বাই ডি। আচ্ছা ভাই, ডিজেড কত? 40 আর ডি কত? -4। তাহলে এখান থেকে আসতেছে -10। ক্লিয়ার হয়েছে? তাহলে নির্ণায়ক আমাদের সমীকরণ সমাধান হয়েছে। নির্ণায়ক এক্স ওয়াই এবং কার মান চাইছে? জেটের মান। সো আমরা নির্ণয় করছি এক্স এর মান -12, ওয়াই এর মান 19/2 আর জেটের মান পাইছি -10। এটাই আনসার। এটাই ভাইয়া ক্যামেরার নিয়ম। দেখো এটা কি কোডিং কিছু না। তাহলে এখন থেকে ক্যামেরার নিয়মের যে কোনো অঙ্ক আসলে তুমি এই নিয়মে ভাইয়া সমাধান করতে পারবে না? আশা করি অবশ্যই সমাধান করতে পারবা। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখি। আমাদের দেখো অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ আছে। দেখো এই যে এটাও ঢাকা বোর্ড কোথায় আসছে? 22 সালে আসছে। দেখো ক্যামেরার নিয়ম, ঠিক আছে ভাইয়া? কি বলছি, এরকম থাকলে তুমি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিয়ে নিবা, বুঝছো? মাইনাস চিহ্ন কমন নিয়ে এটাকে পজিটিভ করবো। তাহলে এখানে এক্স হবে, তারপর -2y হবে, -2z হবে, আর এটা হবে 3। মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তার বাকিটা ঠিক থাকবে 2x - y প্লাস 2z, তারপর 2x প্লাস 2y - z = 3। এখন আশা করি সমাধান করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাই, ধরো কোনো একটা ম্যাথে মনে করি এখানে 2x প্লাস 2z আছে, y নাই, তাহলে y এর সহগের জায়গায় কত বসিয়ে দিবা? 0। বুঝতে পারছো? চলো এই টাইপের ম্যাথ দেখো, এই যে এটাও। আচ্ছা প্রথমত ভাই এই জিনিসটার মধ্যে তুমি যে কাজটা করবা, যেমন এইখান থেকে দেখো এটাকে একটু মডিফাই করার জন্য আমি এই জিনিসটাকে একটু প্রথমে কি করব, উভয়পক্ষে 7 দিয়ে গুণ করবো। সো 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2x প্লাস 3y মাইনাস 5z = 7। দেখো এবার এটাকে কি দিয়ে গুণ করবা? 4 দিয়ে, উভয়পক্ষে 4 দিয়ে গুণ করবা। তাহলে x এটা -4y প্লাস z = 4। এটাকে 5 দিয়ে গুণ করবা, তাহলে কত হবে? 3x - y মাইনাস 2z = 5। দেখো এবার সমীকরণের আকার হয়ে গেছে। তারপর এখান থেকে এবার কয়টা নির্ণয় গঠন করবা? 4টা নির্ণয়। কি কি? ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। তাহলে এক্স এর মান কেমনে বের করবা? ডিএক্স এ ডি নির্ণয় 1 দিয়ে ভাগ করবা। ওয়াই কেমনে বের করবা? ডিওয়াই ডিভাইড বাই ডি। জেড কেমনে বের করবা? ডিজেড ডিভাইড বাই জেড। পারবা কিনা বলো? সহজ না ভাইয়া? ঠিক আছে চলো এরপর দেখো অসংখ্য ম্যাথ আছে। এই যে এই অঙ্কটাও যেমন দেখো আসছে দেখাবো 19। যেমন দেখো ভাইয়া এখানে ওই যে তোমার এখানে কি নাই বলো তো? ওয়াই নেই। তাহলে এই ওয়াই এর জায়গায় সহগ কত লিখে দিবা? 0।
মানে এটা আমি যদি ডি নির্ণায়ক বের করি, ডি নির্ণায়কটা কেমন হবে বলো তো? এটা ডি নির্ণায়ক হবে, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 3, কেমন? ওয়াই এর জায়গায় এখানে 1 হবে, ওয়াই নাই, সো এটা 0, এখানে হবে 4, তারপর এটা হবে 3, এটা হবে তোমার 2, এটা হবে -5। এই যে কত সহজ হয়ে গেছে, পারবা না? এবার ডিএক্স নির্ণয় করলে এই যে এক্স এর জায়গায় ধ্রুবক পদগুলো বসিয়ে দিবা, ডিওয়াই নির্ণয় করলে ওয়াই এর জায়গায় ধ্রুবক পদগুলো বসিয়ে দিবা, জেড নির্ণয় করলে ওয়াই এই জেড এর সহগের জায়গায় এই ধ্রুবক পদগুলো বসিয়ে দিবা। কত সহজ দেখো, পারবা? তো দেখো এই অঙ্কগুলো, এখানে জাস্ট দুইটা চলক আছে, এই যে দুইটা চলক, একটা এক্স একটা ওয়াই, তাহলে এখানে তুমি দুইটা চলকের বের করার জন্য তোমাকে জাস্ট ডিএক্স ডিওয়াই বের করলে হবে, ডি বের করবা, ডিএক্স বের করবা, ডিওয়াই বের করবা, ক্লিয়ার? আচ্ছা, এগুলো দেখো বুট আসে, এই অঙ্কটা দেখো কতবার বুটে, দেখো এগুলো সবগুলো বুট অঙ্ক, বলো খুব বেশি কোডিং এগুলো, আশা করি পারবা। এই যে এ 5 দ্বারা গুণ করে নিবা, এখানে 4 দ্বারা গুণ করে নিবা, এখানে 3 দ্বারা গুণ করে নিবা, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 22 সাল। আরও দেখো এই যে একই অঙ্ক, পারবা না ভাইয়া? বলো পারা যাবে কিনা? সব প্রত্যেকটা অঙ্ক, এখানে তুমি কয়েকটা অঙ্ক দিচ্ছি ভাই তোমাকে স্লাইডে, তুমি কয়েকটা অঙ্ক সমাধান করে নিও, আশা করি নিজেরা পারবা, ঠিক আছে? পরবর্তী দেখো এই যে চট্টগ্রাম বোর্ডের অঙ্ক, এটাও খুবই সহজ অঙ্ক, পারবা সলভ করতে। ঢাকা বোর্ডের অঙ্ক দেখো, এরপর চট্টগ্রাম বোর্ড, আচ্ছা এটাও দেখো কতগুলো বোর্ড আসছে, দেখছো? অনেক অঙ্ক, এখানে অনেক অঙ্ক পাবা তুমি, ক্যামেরা নিয়ম প্রত্যেকটা দেখো কত, ভাইয়া বলছিলাম না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আসো এরপর দেখো, আচ্ছা এখন আসো ভাইয়া, এখন এই নিয়মটা একটু দেখো। আচ্ছা তোমাদেরকে ভাইয়া বলছিলাম যে ক্যামেরার নিয়মে যখন তোমাকে কোনো একটা সমীকরণ সমাধান করতে দিবে, তোমার প্রধান কাজ হচ্ছে সমীকরণ আগে তৈরি করতে হবে। অবশ্যই কী তৈরি করতে হবে? সমীকরণ। তো অনেক সময় তোমাকে সমীকরণ সরাসরি দেওয়া থাকে, যেমন একটু আগে আমি দেখাইছি ওইখানে সমীকরণটা সরাসরি দেওয়া ছিল, আর এখনও দেখো সমীকরণটা সরাসরি দেওয়া নাই, ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখন প্রথম কাজ হচ্ছে তুমি ম্যাট্রিক্স থেকে কীভাবে সমীকরণ গঠন করবা সেটা এখন শিখে নাও। আচ্ছা চলো ভাই, প্রথমত দেখো তোমাকে এখানে শর্ত দিচ্ছে হচ্ছে mt × x, এই দুটার গুণফল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই শর্ত ধরে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। সো নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা মানে বুঝাই ভাই হচ্ছে ক্যামেরার নিয়মে সমাধান করা, ঠিক আছে? আচ্ছা আমাদেরকে এম এর বিম্ব ম্যাট্রিক্স লাগবে, ভাই এম ম্যাট্রিক্স দেওয়া আছে না, আমরা আশা করি এম এর বিম্ব ম্যাট্রিক্স বের করতে পারবো। কি করব? জাস্ট সারিগুলোকে কলামে রূপান্তর করে দিব। আসো তাহলে 2 1 1, ওকে, সারিগুলো কলামে রূপান্তর করে দাও, -1 2 0, তারপর বলো 3 0 1, এই যে, ঠিক আছে? এই যে ক্লিয়ার। আর তার সাথে কি ম্যাট্রিক্স গুণ করবা? এক্স, তাই না? আচ্ছা এই যে আমরা এখানে একটু দেখাই, তোমাদের গুণটা এখানে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, খুবই সহজ ভাই, কোডিং মনে দেখো, এই জায়গায় দেখে কেমন, এই যে সরি, এই যে তাহলে আমাদের এম টি ইন্টু এক্স ইকুয়াল, ওকে। আচ্ছা এই যে এম টি ম্যাট্রিক্স লিখলাম, তার সাথে এক্স ম্যাট্রিক্স গুণ করবা। এক্স ম্যাট্রিক্স কোনটা বলো তো? এক্স ওয়াই জেড, এই পুরো গুণফলটা, এই যে এই পুরো গুণফলটা কার সমান বলছে? কার সমান বলো? -1 0 2 এর সমান, তাই না? আসো তাহলে এইটা আমরা গুণ করতে পারবো আশা করি। দেখো এখানে এই যে প্রথম সারি দিয়ে কলামকে গুণ করব, প্রথমে যে একটা সারি একটা কলাম, ঠিক আছে? গুণ করো, তাহলে এম, দেখো আমি এখানে দেখাই, এম টি ইন্টু এক্স, এক্সটা লিখি, ওকে। আসো গুণটা দেখো ভাইয়া। আচ্ছা এখানে অবশ্যই তুমি খেয়াল করলে দেখবা, এটার দেখো একটা সারি, এটা দেখো এখানে কয়টা বলো? প্রথম কলামের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় কলামের সারি সংখ্যা সেম হইতে হয়। দেখো প্রথম কলামের কলাম 3টা আর সারি 3টা, সো গুণ করা যাবে। এবং গুণফলের মাত্রা হবে কি? গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো আমি গুণফলের মাত্রা হবে 3/1, অর্থাৎ গুণফলে 3টা সারি পাবো, একটা কলাম পাবো। দেখো বুঝো, তাহলে এটা দিয়ে তুমি যদি গুণ করো ভাই, গুণটা একটু করো তো, 2 এর সাথে এক্স গুণ করলে 2x, -1 এর সাথে ওয়াই গুণ করলে -y, 3 এর সাথে জেড গুণ করলে 3z, এই যে দেখো, বুঝতেছো? তাহলে আমি দেখো গুণফলে জাস্ট কয়টা কলাম পাচ্ছি? কেবল একটা কলাম। দেখো এটা কিন্তু একটা কলাম, একটা সারি, বুঝতেছো? এই যে এবার ঠিক একইভাবে এই যে ভাইয়া তুমি দ্বিতীয় কলাম দিয়ে গুণ করে দিবা। আচ্ছা দ্বিতীয় কলাম দিয়ে গুণ করলে x + 2y + 0, ঠিক আছে? তৃতীয় কলাম দিয়ে গুণ করলে x + 0 0 + z, ওকে। এইটার মান কার সমান বলছে বলো তো? এইটার মান হচ্ছে কার সমান?
-1 0 এবং 2 এর সমান। তুমি খেয়াল করছো ভাইয়া এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা কিন্তু তিনটা সারি, দেখো একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কিন্তু কলাম কিন্তু একটা, আর কলাম কিন্তু তিনটা না, কলাম কয়টা? একটা। এখানে দেখো তিনটা সারি, কলাম একটা, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান মানে তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। সো অনুরূপ ভুক্তিগুলো দেখো 2x - y + 3z, ঠিক আছে? তাহলে এটার অনুরূপ ভুক্তি কত? -1। তারপর দেখো ভাইয়া x + 2y + 0, এটার অনুরূপ ভুক্তি কত ভাইয়া? 0। তারপর x + 0 + y z ইকুয়াল, এটার অনুরূপ ভুক্তি কত? 2। এই যে দেখো সমীকরণ চলে আসলো। এবার এখান থেকে ক্যামেরার নিয়মে ভাইয়া তুমি কি সমাধান করতে পারবে না আগের মতো? বুঝতেছো তো? অনেক সময় তোমাকে এরকম সমীকরণ দেওয়া থাকে সরাসরি, অনেক সময় এরকম দেওয়া থাকে। সো এরকম দেওয়া থাকলে আশা করি তুমি যে শর্তটা দিছে সেই শর্তটা অ্যাপ্লাই করে সমীকরণ তৈরি করতে পারবা। দেন এই সমীকরণ থেকে তুমি ক্যামেরার নিয়ম দিয়ে সহজে সমীকরণ সমাধান করতে পারবা। বুঝতে পারছো তো? চলো এই ধরনের অঙ্ক দেখো, কতগুলো অঙ্ক আসছে দেখো। এই অঙ্কগুলো দেখো রাজশাহী বোর্ড 19 সাল আসছে। দেখো BC = D হলো, এই যে দেখো BC = D হলো, তাহলে কি করবা? এ বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স দুইটা গুণ করবা, সেই গুণফলের মান কার সমান? D এর সমান। সেই শর্তটা ধরে তুমি এখান থেকে সমীকরণ তৈরি করবা, ঠিক আছে? দেখো কতগুলো অঙ্ক, এই যেমন এই অঙ্কটাও তুমি দেখো, এই যে কতবার বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে, x = v। আচ্ছা তো তুমি দেখো এখানে a × x। আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই তোমাদেরকে, a × x। আচ্ছা a মানে কি? 1 2 -1, তারপর 3 8 2, তারপর কত? 4 9 -1। বুঝতে পারছো? এইটার সাথে কি ম্যাট্রিক্স আছে এখানে? x। এই যে x ম্যাট্রিক্স আমরা এখানে লিখতেছি যে x y z, ঠিক আছে? এর গুণফল কার সমান? এর গুণফল হচ্ছে b এর সমান। তাহলে b ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা কত? -1 28 14। ক্লিয়ার? এবার আসো, এবার গুণটা করো। আশা করি আমরা গুণটা করতে পারবো। কি করব? দেখো এই যে প্রতিটা, এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো। তাহলে গুণ করলে 1 দিয়ে গুণ করলে x + 2y -1 আর z, তার মানে -z। দ্বিতীয় কলাম দিয়ে গুণ করলে 3x + 8y + 2z, ঠিক আছে? তৃতীয় কলাম দিয়ে গুণ করলে 4x + 9y, তারপর কত? -z। বুঝতে পারছো? এই যে এই ম্যাট্রিক্সটা কার সমান বলছে? দেওয়া আছে হচ্ছে কার সমান? -1 28 14 এটার সমান, ঠিক আছে না? তো বলো এই ম্যাট্রিক্সের তিনটা সারি একটা কলাম, এখানে দেখো তিনটা সারি একটা কলাম, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান না, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অনুরূপ ভুক্তি কত? এটার x + 2y - z, এটা সমান আমরা তার অনুরূপ ভুক্তি হচ্ছে -1। তারপরটা 3x + 8y + 2z, এটা সমান হচ্ছে 28। তারপরটা 4x + 9y - z, এটা সমান হচ্ছে কত ভাইয়া? 14। এই যে দেখো সমীকরণ। এবার এই সমীকরণ থেকে কয়টা নির্ণয় গণনা করবা? 4টা নির্ণয়। আগের মতো পারবা না? বলো কোডিং ম্যাথ এগুলো সহজ আছে? দেখো এবার এই ধরনের অঙ্ক ভাইয়া কতগুলো বোর্ড আসছে তুমি দেখো, এই যে প্রত্যেকটা অঙ্ক তুমি ভাইয়া স্লাইডে পাবা। সো প্রতিটা অঙ্কের মধ্যে তুমি 2-1টা অঙ্ক নিজে থেকে ট্রাই করবা, কেমন? আচ্ছা সো দেখো ভাইয়া এই যে অসংখ্য ম্যাথ আছে, দেখছো অসংখ্য ম্যাথ আছে, এই যে অসংখ্য ম্যাথ। ক্লিয়ার? এই যে দেখো কতগুলো ম্যাথ আছে, প্রতিটা ম্যাথ আশা করি সমাধান করতে পারবা। ওকে তো চলো এখন হচ্ছে আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানবো। তো আমরা তো ভাইয়া ক্যামেরার নিয়ম দিয়ে সমীকরণ সমাধান করা শিখছি, তাই না? তো এখন আরেকটা নিয়মও পরীক্ষা মাঝে মধ্যে চলে আসে, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করা। ক্যামেরার নিয়ম তাহলে উল্লেখ করা থাকলে কিন্তু খেয়াল করবা, ঠিক আছে? তো ক্যামেরার নিয়ম কিন্তু সবচেয়ে বেশি আসে, বাট এটাও মাঝে মধ্যে দেয়। যেমন গত 23 সালে বোর্ড পরীক্ষা দেখবা কয়েকটা বোর্ডে কিন্তু চলে আসছিল বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করা। আচ্ছা চলো আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করতে হয় সেই সম্পর্কে জানবো। আচ্ছা তো প্রথমত হচ্ছে ভাই তোমাকে যখন বলবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো, তোমার প্রথম যে কাজটা হচ্ছে এই সমীকরণ থেকে তোমাকে 3টা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। কয়টা ম্যাট্রিক্স? 3টা। আসো দেখাই দিচ্ছে কীভাবে তৈরি করবা। আচ্ছা প্রথম যে ম্যাট্রিক্সটা তৈরি করবা ভাইয়া সেটা হচ্ছে চলক নিয়ে, চলকের সহগগুলো নিয়ে, ঠিক আছে? এই চলকের সহগগুলো নিয়ে। তাহলে এটার চলক কত? চলকের সহগ কত? 1
তারপরটা 1, তারপরটা 2, এরপরটা হচ্ছে ভাইয়া কত y এর সহগ 1, তারপরটা -2, তারপরটা 1, এরপরটা ভাইয়া 1 2 -1। এই যে তাহলে আমরা বলছিলাম তোমাকে যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো, তাহলে সমীকরণ থেকে তোমাকে 3টা ম্যাট্রিক্স গঠন করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স যেটা গঠন করবে সেটা হচ্ছে চলকের সহগগুলো নিয়ে। তাহলে দেখো 1 1 2, তারপরটা 1 -2 1, দেন 1 2 -1। ওকে, একটা গেলো। এরপর আরেকটা ম্যাট্রিক্স গঠন করবো হচ্ছে চলকগুলো নিয়ে। তাহলে এখানে চলক কী কী আছে? x y z। এই যে x y z গঠন করলাম। মনে রাখবা এই যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল এই যে ধ্রুবক নিয়ে যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের সমান হবে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের সমান। তাহলে ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্স কি? 6 3 1। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? এই যে তাহলে এরকম সমীকরণ দেওয়া থাকলে তুমি এই ম্যাট্রিক্সটা গঠন করতে পারবে না। প্রথমে চলকের সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করবা, তারপর চলকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করবা। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল হবে ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের সমান। এবার এই যে এই কান থেকে আমাকে সমীকরণ সমাধান করা মানে এক্স ওয়াই জেটের মান বের করা। ঠিক আছে? তো আসো ভাইয়া তোমাকে আমি দেখাই। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমি মনে মনে ধরে নিচ্ছি এ, এই ম্যাট্রিক্সটাকে মনে মনে ধরে নিচ্ছি বি, আর এই ম্যাট্রিক্সটাকে মনে মনে ধরে নিচ্ছি সি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এই যে এইখান থেকে দেখো, এখান থেকে আমরা এই কথা দাবি করতে পারি যে এখানে এ বি এইটার মান কার সমান হচ্ছে বলো? সি এর সমান। এই যে এ বি এই দুইটা গুণফলের মান কার সমান? সি এর সমান। তো এখান থেকে আমাদেরকে কোন ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে ভাইয়া? বি ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদেরকে এখানে সমীকরণ সমাধান করা। তো সমীকরণ সমাধান বলতে আমরা বুঝি এক্স ওয়াই জেটের মান বের করা, দ্যাট মিনস বি এর মান বের করতে হবে। সো ভাইয়া তোমাদেরকে দেখো এরকম বলছি, বি এর মান বের করার জন্য তোমাকে ডান পাশে অর্থাৎ সমীকরণের বাম পাশে শুধুমাত্র বিকে রাখতে হবে, বাকিগুলোকে বাদ দিতে হবে। সো বাকিগুলোকে বাদ দেওয়ার অপশন হচ্ছে আমরা একে কীভাবে বাদ দিতে পারি? এ এর ইনভার্স দ্বারা উভয়পক্ষে গুণ করে। তো আসো আমরা এ এর ইনভার্স দ্বারা উভয়পক্ষে গুণ করতেছি। তো যেহেতু আমরা বি এর আগে ইনভার্স দ্বারা গুণ করছি, এখানে বি এর আগে গুণ করবো। আমরা উভয়পক্ষে এ এর ইনভার্স দ্বারা অর্থাৎ এ ইনভার্স 1 দ্বারা গুণ করছি। এবার আমরা সবাই মনে হয় জানি এ ইন্টু এ ইনভার্স 1 মানে কিন্তু আই। এটা আশা করি তোমরা জানো যে এ ইন্টু এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স ইন্টু তার বিপরীত ম্যাট্রিক্স, এই দুটার গুণফল অলওয়েজ অবৈধক ম্যাট্রিক্স ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু সি। তারপর আই ভি ইকুয়াল টু কিন্তু ভি ইকুয়াল কত? এ ইনভার্স ইন্টু সি। তো তুমি দেখো তো ভাইয়া আমরা বি ম্যাট্রিক্সটা কেমনে বের করতে পারি? আমি যদি কোনোভাবে এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করি, সেই এ এর বিপরীত ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্স, এই যে এই সি ম্যাট্রিক্স দুইটা যদি গুণ করি, সেই গুণফলটা কিন্তু আমাদের বি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তো দেখো এই যে বি ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্য লাগতেছে না, এই জন্য এটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করা। তাহলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য তোমাকে কী করতে হবে? এ এর ইনভার্স বের করা লাগবে। এই এ এর যে ইনভার্স ম্যাট্রিক্সটা পাবা তার সাথে এই যে সি ম্যাট্রিক্সটা গুণ করবা, সেই গুণফলটাই মূলত বি ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে আসো আমরা এখন যে কাজটা করবো ভাইয়া, এ এর ইনভার্সটা একটু বের করে ফেলি। তো আসো আমরা এই জায়গায় এ এর ইনভার্স। তাহলে ভাইয়া তোমাদেরকে দেখো এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার উপায়টা কিন্তু বলছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। এটাই আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, এটাই আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য কি লাগে? কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ফর্মুলা কি আশা করি জানো তোমরা, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে তোমার অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দিয়ে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আসো আমরা প্রথম কাজ এই এ নির্ণায়কের মানটা একটু বের করে ফেলি। এ নির্ণায়কের মানটা একটু বের করে ফেলি। আশা করি নির্ণায়কের মান আমরা বের করা অলরেডি শিখে গেছি। কী করতে হবে? এখানে হচ্ছে প্রথম সারি দিয়ে বিস্তার করতে হবে। ঠিক আছে? তো আসো প্রথম সারি দিয়ে যদি বিস্তার করি, তাহলে প্রথম সারির প্রথম ভুক্তি কত? 1। তাহলে 1-এর উপযুক্ত চিহ্ন প্লাস। তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে গুণ করলে -2 -1 গুণ করলে কত? +2 -2। তারপর এটা মাঝখানেরটা -1, তারপর এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে গুণ করলে এবার -1 -2 দুগুণ 4। আচ্ছা, তারপর এটার উপযুক্ত চিহ্ন কিন্তু প্লাস, তো +1 দিব। এই 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। বাদ দেওয়ার পর প্রধান কর্ণ গুণ, প্রধান কর্ণ ওই যে 1 এর সাথে 1 গুণ করবা, মাইনাস গৌণ কর্ণ। তাহলে 2 এর সাথে -2 গুণ করলে কত? -4। সূত্রে মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে দেখো এ এর নির্ণায়কের মান কত দাঁড়ায়?
আমরা এখান থেকে বলতে পারি যে দেখো ভাইয়া এটা তো 0, তোমার এখানে -5 +5 +5, তার মানে নির্ণায়কের মান কত 10, ঠিক আছে। আচ্ছা এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা তো ভাইয়া অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য তোমাদের কি বলছিলাম মনে আছে, যে প্রতিটা ভুক্তির সহগুণক বের করা লাগে। তাহলে আসো আমরা এক একটা করে সহগুণকগুলো বের করি। আচ্ছা চলো প্রথমে 1 এর সহগুণক, 1 এর সহগুণক। আচ্ছা সহগুণক আশা করি জানো, 1 এর সহগুণক বের করার জন্য প্রথম 1 এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, প্লাস 1 এর উপযুক্ত, তাহলে 1 বরাবর কলাম বাদ দিব, 1 বরাবর সারি বাদ দেব, কলাম বাদ সারি বাদ, গুণ করবা। তাহলে গুণ করলে কত হয়, এটা +2 মাইনাস গণ্য 2, তাহলে এটার সহগুণক কত পেলাম 0। তারপর 1 এর এরপরের 1 এর সহগুণক। আচ্ছা এরপরের উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, কারণ কর্ণের মধ্যে যারা পড়ছে তাদের সহগুণকের উপযুক্ত চিহ্ন প্লাস, কর্ণের বাইরে যারা আছে তাদের সহগুণকের উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, মনে আছে। আচ্ছা তো আসো 1 এর সহগুণক, তো 1 বরাবর কলাম বাদ দিব, 1 বরাবর সারি বাদ দিব, তাহলে কলাম বাদ সারি বাদ, -1 মাইনাস এই যে গুণ করো -2 গুণ করলে 4, তাহলে এখান থেকে দাঁড়ায় কত 5। তারপর এই 1 এর সহগুণক, এই 1 এর সহগুণক এটার চিহ্ন প্লাস, ঠিক আছে। হ্যাঁ তো দেখো এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 1 একে 1 মাইনাস গুণ করো -4, তাহলে মাইনাস হবে +4, এটাও প্লাস, ঠিক আছে। এরপরের লাইন দেখো আমরা এই জায়গায় করে ফেলি ভাইয়া। তারপর এরপর এই 1 এর সহগুণক, এই 1 এর সহগুণক, তাহলে এটার উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে কি করবো বলো, এই বরাবর কলাম বাদ, দেখো এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 1 আর -1 গুণ করলে -1, 1 আর 1 গুণ করলে -1, তাহলে এটা কত দাঁড়ায় +2, ঠিক আছে। তারপর -2 এর সহগুণক, -2 এর সহগুণক এর উপযুক্ত চিহ্ন প্লাস, ঠিক আছে। তাহলে 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ, তাহলে 1 আর -1 গুণ করলে -1 -2, তাহলে এটা কত থাকতেছে -3, ঠিক আছে ভাইয়া। তারপর আচ্ছা এরপর গেল, এরপর হচ্ছে তোমার এই 2 এর সহগুণক, তাহলে এর উপযুক্ত চিহ্ন মাইনাস, তাহলে কি করবা, এই 2 বরাবর কলাম বাদ, এই 2 বরাবর সারি বাদ, তাহলে 1 মাইনাস গুণ 2, তাহলে -1 +1 হয়ে যাবে আর কি। তারপর 2 এর সহগুণক, 2 এর সহগুণক, এই 2 বলতে এই 2, এটা প্লাস, তাহলে এই বরাবর কলাম বাদ, এই যে এই 2 বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 1 আর 2 গুণ করলে +2, তারপর মাইনাস হয়ে যাবে +2, তাহলে এটা কত হচ্ছে 4। তারপর এরপর 1 এর সহগুণক, 1 এর সহগুণক এর উপযুক্ত চিহ্ন মাইনাস, তাহলে আসো এই যে এই 1 বরাবর কলাম বাদ দিব, 1 বরাবর সারি বাদ দিব, বাদ দিলে 2 একে 2 মাইনাস গুণ 1, তাহলে এটা হচ্ছে তোমার -1, লাস্ট 1 হচ্ছে এই -1 এর সহগুণক এর উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে এটা কেমনে বের করবো, 1 বরাবর কলাম বা এই -1 বরাবর কলাম বাদ দিব, এবার সারি বাদ দিব, 1 এর সাথে এটা গুণ করলে -2 মাইনাস গুণ 1 গুণ, তাহলে কত হচ্ছে এটা -3, এই যে তাহলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের হয়ে গেছে না, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারবো। দেখো আচ্ছা এগুলো মুছতেছি, এগুলোর মধ্যে লাগবে না। আসো দেখো এবার আমাদের হচ্ছে C(a) অর্থাৎ a এর সহগুণক, এই যে ম্যাট্রিক্সটা পাইছো তার সহগুণক ম্যাট্রিক্সটা বের করবো কেমনে, ওই যে প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাই দিব। তাহলে আসো ভুক্তির জায়গায় সহগুণ বসাই 0 5 5, তাই না। তারপরটা কত 2 -3 1, এরপরেরটা হচ্ছে কত ভাইয়া 4 -1 -3, এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছো, সহজ জিনিস ভুলও বেশি হয়, এই জন্য একটু। তারপর এই ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করলে তুমি কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এমনি পাবো, এই ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ সারিগুলোকে কলামে রূপান্তর করে দেবো। তাহলে 0 5 5, তারপর 2 -3 1, তারপর 4 -1 -3, ঠিক আছে। একটু চেক করি, এই যে 0, ঠিক আছে 2 -3 1 4 -1 -3, ওকে। তাহলে আসো এই সবগুলো মুছলাম, ওকে। তাহলে এখন আমাদের ভাইয়া উদ্দেশ্য হচ্ছে এ ইনভার্স করা। তাহলে এ ইনভার্স কেমনে করবো বলো, এ ইনভার্স হচ্ছে সূত্র কি, এই জায়গায় করি, এ ইনভার্স 1 = কি বলছিলাম ভাইয়া,
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। আচ্ছা, সো এ নির্ণায়কের মান কত ছিল 1 ডিভাইডেড বাই এটা 10 লিখলাম, পরে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই যে এটা বসাই দিই, এই যে এটা বসাই দিলাম, ঠিক আছে, এই যে এটাই এ ইনভার্স। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বের করা বলো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এ ইনভার্সের সাথে এই যে এ ইনভার্সের সাথে সিটা গুণ করা। তাহলে এই সি হচ্ছে এই যেটা, তাহলে আসলে গুণ করি দুইটা জিনিস আমরা, এই যে সি হচ্ছে ম্যাট্রিক্সটা এই যে এখানে গুণ করবো, হ্যাঁ এখানে করি, তাহলে আসলে এই জায়গায় ব্যয় গুণটা করতেছি। এটা স্লাইডে যাই নাইলে, তাহলে এগুলো মুসলাম। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ইনভার্স 1 এর সাথে কাকে গুণ করা? সিকে। তাহলে এই যে এ ইনভার্স 1 এর সাথে সিকে, তাহলে আমরা একটু আলাদা করে ফেলি, এটা জিনিসটা আলাদা করে ফেলি। তাহলে এখানে একটু সরি, ধরো একটু, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ইনভার্স 1 এর সাথে কাকে গুণ করব? সিকে। তাহলে এ ইনভার্স 1 লিখলাম, তার সাথে সিকে গুণ করবো, এবার সিকে গুণ করবো। ওকে, তার সাথে সি ম্যাট্রিক্স কোনটা মনে আছে? ওই যে ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে সি। তাহলে কত? 6 3 1। এবার আসো এই দুটা গুণ করা যাক। তাহলে ঠিক আছে ভাইয়া, এ ইনভার্স 1 ইন্টু সি, তাহলে এই 1/10টা থাকুক, আমরা এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এখন গুণটা করবো ভাইয়া। ওকে, আসো তোমাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। প্রথম সারে দিয়ে প্রথম কলামকে গুণ করবো, এই যে কলামকে গুণ করবো, আসো গুণটা করি। তাহলে 0 সাথে 6 গুণ করলে 0, 3 2 6 প্লাস 4। ওকে, দ্বিতীয় তাহলে 30 -3 তার মানে -3 প্লাস 3 তার -9 -1 প্লাস তার মানে -1। ঠিক আছে ভাইয়া, 3 নম্বর সারি দিয়ে গুণ করলে 530 প্লাস 3 মাইনাস, আচ্ছা এখানে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, প্লাস 3 মাইনাস 8, ঠিক আছে ভাইয়া। ওকে, এই যে গুণ করা শেষ। এরপর দেখো এ ইনভার্স 1 ইন্টু সি ইকুয়াল 1 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে কী থাকে দেখি, 10, এখানে মাইনাস তার মানে 20, এখানে 30। এবার সবগুলোকে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি এ ইনভার্স 1 কিন্তু সি পেয়ে যাচ্ছি। তাহলে এ ইনভার্স 1 সি হোক কী হবে ভাইয়া বলো তো? এই যে এ ইনভার্স 1 সি হবে 1 2 3। এবার ভাইয়া বলছিলাম আমাদের বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে না ভাইয়া? দেখো আমাদের বি ম্যাট্রিক্স কী ছিল মনে আছে? এই যে দেখো, এই যে এই জায়গায় ছিল, দেখো বি ম্যাট্রিক্স মানে কোনটা? এর সাথে এই সি ম্যাট্রিক্সের গুণফলটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। কেমন? তাহলে আসো এই যে আমাদের নির্ণয়ে বি ম্যাট্রিক্স মানে কি ছিল? এ ইনভার্স 1 ইন্টু সি। আর আমাদের বি ম্যাট্রিক্স কী ছিল আমাদের মনে আছে? ওই যে বি ম্যাট্রিক্সটা আমরা ধরছিলাম এক্স ওয়াই জেডকে, তাই না? আসো তাহলে এ ইনভার্স 1 এই ইন্টু সি, তাহলে সি ম্যাট্রিক্স আর এ ইনভার্স 1 এন্ড সি ম্যাট্রিক্সের গুণফল কত? 1 2 3। দেখো এই দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ যুক্তিগুলো সমান। তাহলে এখান থেকে এক্স এর মান পেলাম 1, ওয়াই এর মান পেলাম 2, জেড এর মান পেলাম 3। এই যে দেখো, বুঝতে পারছো? তাহলে দেখো সমীকরণ সমাধান হয়ে গেছে। বলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারবো না? তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার প্রসেসটা আশা করি বুঝতে পারছো। এবং এই টপিকটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো তোমাদের যাতে তোমরা পারো এই জন্য তোমাদের জন্য আরেকটা ম্যাথ লিখে রাখছি ভাইয়া, এটাও বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমরা সমাধান করবা। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে এর মধ্য দিয়ে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। বায়ার চেষ্টা করেছি এখানে তোমাদের বইয়ে যা যা টপিক আছে সবগুলো টপিক বায়া কভার করেছি। তুমি যদি বায়ার পুরো প্লেলিস্টটা কমপ্লিট করার পর বইটা খুলে বাকি অঙ্কগুলো দেখো, দেখবা প্রতিটা অঙ্ক তুমি সমাধান করতে পারতেছো। ওকে, তাহলে বায়ার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।